টু বি অনেস্ট ইন মাই ওপিনিয়ন আসলে কোনো স্কিলই খারাপ না, প্রতিটা স্কিলই ভালো যতক্ষণ পর্যন্ত আপনার সেটা ভালো লাগতেছে। যে বাংলাদেশে অনেকটা ব্যবসা করাটা এরকম যে অন্ধের দেশে হচ্ছে আয়না বিক্রি করতে আসছে। একটা বিজনেস কখনো একা চলে না। আমরা অনেকে মনে করতে পারি যে ব্যবসা মনে হয় আমি একা করে ফেলবো, ওয়ান ম্যান আর্মি, একটা ওয়ান ম্যান আর্মি কনসেপ্ট অনেকে বিশ্বাস করে। দিন শেষে আমি সব কিছুর ঊর্ধ্বে দেখছি আসলে প্যাশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। গেরি ভেনারচিক একটা কথা বলছিল যে সাকসেস ইজ নট হ্যাভিং $1 million ইন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সাকসেস ইজ ওয়েকিং আপ ইন দ্য মর্নিং উইথ গুড মুড। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাই বলছে, সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে নিয়ত। ওই একটা কথা বলে যে কষ্টের জীবনে কষ্ট দূর করতে কষ্ট করতেছি, যদি এটাই করতে হয় তাহলে লাইফটা মিনিংলেস। ওই যে আমি শুরুতে বললাম যে এন্টারপ্রেনারশিপ শব্দটাকে আমরা খুবই ফ্যান্সি শব্দ বানায় ফেলছি। দ্য গ্রোথ পডকাস্টের আরও একটা ইন্টারেস্টিং এপিসোডে আপনাকে ওয়েলকাম। সো আজকে আমরা এমন একজন ফাউন্ডারকে আমাদের সাথে নিয়ে আসছি যিনি জেনারেশনের দিক থেকে একজন জেনারেশন জি মানে জেন জি, পাশাপাশি উনি ওনার একাডেমিক ক্যারিয়ারের বাইরে অনেকগুলো স্কিল্ড এবং ওনার এই সমস্ত স্কিলগুলোকে উনি পুঁজি করে তৈরি করে ফেলছেন একটা কোটি টাকার বিজনেস। সো আজকে আমরা শুনবো একজন জেন জি ফাউন্ডারের কাছ থেকে যে স্কিল কীভাবে গেইন করতে হয় এবং সেই স্কিলকে বিজনেসে আসলে কীভাবে কনভার্ট করতে হয়। সো চলেন কথাবার্তা কম বলি, চলেন আপনাকে আমার গেস্টের কাছে নিয়ে যাই। সো আমাদের আজকের এই এপিসোডের গেস্ট হিসেবে যিনি আছেন ইনি হচ্ছেন ম্যাক্সিমির ফাউন্ডার মিস্টার মেহেদি। সো চলেন আমরা মেহেদি ভাইয়ের কাছে চলে যাই। মেহেদি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আজকে আপনার সাথে বসার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমি চাচ্ছিলাম একটু আর্লি এইজে অন্টারপ্রেনারশিপে চলে আসছে অ্যান্ড ভালো করতেছে এমন কারোর সাথে বসতে। সো এমন কোনো মেসেজ অ্যাকচুয়ালি আমাদের অডিয়েন্সের কাছে দিতে। সো ভাই পয়েন্ট হচ্ছে দেখেন, আমি যতটুকু জানি আপনি অন্টারপ্রেনারশিপে আসছেন 21 বছর বয়সে। এখন 21 বছর বয়সে আমরা বেসিক্যালি কী করি, আমরা হচ্ছে লাইক ধরেন আমরা টিউশনি করি, আমরা ক্লাস করি, আমরা এক্সাম দিই। সো এই টিউশন করার বয়সে, এক্সাম দেওয়ার বয়সে কেন আপনি অন্টারপ্রেনারশিপে আসলেন? মানে কি মনে করে আপনি অ্যাকচুয়ালি অন্টারপ্রেনারশিপে আসছেন? সেটা প্রচুর প্রচুর লং স্টোরি, বাট আমি যদি একদম শর্টলি বলি, আমার এন্টারপ্রেনারশিপে আসাটা ইচ্ছা ছিল না, আমার ইচ্ছা ছিল প্রবলেম সলভ করা। আমি যখন হচ্ছে আমার কলেজ লাইফে, তখন হচ্ছে আমি ফর দ্য ফার্স্ট টাইম পরিচিত হচ্ছে রবার্ট কায়োসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের সাথে। অ্যান্ড ওইখান থেকে আমার হচ্ছে একটু মেন্টালি আমি আমার ফিউচারে কি করব সেটা নিয়ে আমার একটু চিন্তা ভাবনাটা চেঞ্জ হয়। কারণ আমার ওই স্টেজে যখন আমি এইচএসসি দেওয়ার আগ মুহূর্তে, তখন ইউজুয়ালি আমার আসলে প্ল্যান ছিলই, টু বি অনেস্ট প্ল্যান ছিল যে আমি মেডিকেলে পড়বো, এবং আমার বাবা মাও ছোটোবেলা থেকে এটা ঠিক করে রাখছে যে আমাকে ডাক্তার বানাবে বা অ্যাটলিস্ট এটার কাছাকাছি কিছু একটা তো আমাকে করবে অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, আমার প্ল্যান ছিলই, কারণ আমি হচ্ছে আপনার উদ্ভাসে ভর্তি হওয়ার প্ল্যান ছিল, বুয়েটের যে ইয়াটা যদি আমার রেজাল্টটা এত একটা ভালো না বা এক্সাম যদি ভালো না হয়। তো লং স্টোরি শর্ট, মেনলি এখানে আসার পিছনে রিজনটা তৈরি হয় হচ্ছে করোনার সময়, যখন মেনলি আসলে আমি নিজেও হচ্ছে একটা প্রবলেম ফেস করছিলাম, এবং এই প্রবলেমটা আমি সলিউশনের জায়গা থেকে আসলে কাজ করা শুরু করছি। এন্টারপ্রেনারশিপ আমার মতে হচ্ছে একটা শব্দ যেটা দ্বারা ডিফাইন করে একটা খুব ফ্যান্সি টার্ম, কিন্তু ইন রিয়ালিটি বিহাইন্ড দ্য সিন আমি বলবো যে আমার এন্টারপ্রেনারশিপে আসাটা উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল একটা প্রবলেমকে সলভ করা। এবং আমি বিশ্বাস করি, এবং এটা হয়তো আপনিও বিশ্বাস করবেন, সেটা হচ্ছে যে আমাদের ওর্থ বা আমাদের আর্নিং অপরচুনিটি ডিপেন্ড করে আমরা কত বড় প্রবলেম সলভ করতে পারতেছি। ধরেন আমি যদি একটা প্রবলেম সলভ করি যেটার ওর্থ হচ্ছে $1 বিলিয়ন, অবভিয়াসলি আমি সেই প্রবলেমটা সলভ করে সেই টাকাটা কামাতে পারবো। সো যদিও টাকার প্রসঙ্গে আমি ছিলাম না, প্রবলেমটা সলভ করার জিনিসটা করতে গিয়ে আসলে ব্যাপারটা এরকম যে আপনার ধরেন কোনো একটা কারণে আমি হচ্ছে পানিতে ঝাঁপ দিয়ে দিছি, এখন ফিরে আসতে পারতেছি না, বাকিটা আমাকে সাঁতরে পরের পারে যেতে হবে। সো আমার আসলে আসার বিষয়টা অনেকটা এরকম হয়ে গেছে যে আমি একবার যখন নেমে গেছি এটা সলভ করতে, বাই ডিফল্ট গতি আমাকে, স্রোতের গতি আমাকে ওইখানে নিয়ে গেছে। তো এইটাই। ইউজুয়ালি আমরা তো জানি যে অন্টারপ্রেনারশিপে আসতে হলে বেসিক্যালি টাকা পয়সা লাগে। টাকা পয়সা ছাড়া আমরা অন্টারপ্রেনারশিপে আসতে পারি না। তো এই জন্য আমরা যেটা নর্মালি করি সেটা হচ্ছে আমরা চাকরি বাকরি করে কিছু সেভিংস করি, দেন আমরা অন্টারপ্রেনারশিপে আসি। বাট আপনার ক্ষেত্রে ব্যাপারটা ডিফারেন্ট। আপনি 21 বছর বয়সে, মানে যে সময়টায় ইউজুয়ালি আমরা টিউশন করি ওই বয়সটাতেই আপনি অন্টারপ্রেনারশিপে আসছেন। অ্যান্ড চাকরি বাকরি তো দূরের কথা, আপনার তো আসলে মানে মানে ইনকাম সোর্সই নাই ওই সময়। সো আমার প্রশ্ন, আপনি অ্যাকচুয়ালি কত টাকা নিয়ে অন্টারপ্রেনারশিপ আসছিলেন? আচ্ছা, এটা এটা বলতে মনে হবে আনরিয়ালিস্টিক, শুনতেও মনে হবে আনরিয়ালিস্টিক, বাট টু বি অনেস্ট আমি যখন শুরু করি আমার টিমে ছিল 2 জন,
এবং আমার নিজের কাছে টাকা ছিল ৬০,০০০ টাকা এবং বাকি ২ টিম মেম্বারের কাছে কোনো টাকা ছিল না। এবং এই ৬০,০০০ টাকা দিয়ে হচ্ছে আমরা শুরু করেছিলাম। যদিও অনেক চ্যালেঞ্জেস আসছে, বাট যদি শুরুটা বলি একদম ব্যাংক ব্যালেন্স 60,000 টাকা, এটা দিয়ে শুরু করছি উইদাউট এনি ইনভেস্টমেন্ট। ভাই, এই যে ৬০,০০০ টাকা নিয়ে আপনি অন্টারপ্রেনারশিপে চলে আসলেন। সো নরমালি আমরা অন্টারপ্রেনারশিপে আসার সময় চিন্তা করি যে ৬০,০০০ টাকা তো অ্যাকচুয়ালি মানে অফিসের স্যালারি দিতে অথবা অফিসের রেন্ট দিতে অথবা আপনারা টেক বিজনেস করেন, একটা ওয়েব বিল্ড করতেই তো ৬০,০০০ টাকার বেশি চলে যাওয়ার কথা। সো সেই জায়গায় আপনারা ৬০,০০০ টাকা নিয়ে ব্যবসায় চলে আসছেন। সো এই যে আপনি ৬০,০০০ টাকা নিয়ে ব্যবসায় চলে আসলেন, এখন এই আসার পেছনে আসলে কি মানে এর টাকাটাই কারণ ছিল যে আমার কাছে ৬০,০০০ টাকা আছে, এটা দিয়ে আমি কিছুটা করবো, নাকি ৬০,০০০ টাকার সাথে আপনার কিছু ব্যাকআপ ছিল? ফর এক্সাম্পল হয়তো একটা ভরসার জায়গা ছিল, যেটা একটা ফ্রেন্ড ছিল, ও একটা সাপোর্ট ছিল, অথবা আপনার এমন একটা স্কিল ছিল যে স্কিলটার কারণে আপনার কাছে মনে হয়েছে যে ৬০,০০০ টাকা প্লাস আমার এই স্কিলটা ইকুয়াল টু অনেক বড় ইনভেস্টমেন্ট আমার জন্য। সো ওই ব্যাকইন্ডে মানে ৬০,০০০ টাকার ব্যাকইন্ডে কোনো স্কিল বা কোনো ভরসার জায়গা ছিল কি না, থাকলে সেটা অ্যাকচুয়ালি কি? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমি যখন হচ্ছে আমার এডুটেক প্ল্যাটফর্ম মিক্সিমি শুরু করার প্ল্যানটা করি, টু বি অনেস্ট আমার এখনও মনে আছে আমার জাস্ট ২ জন পার্টনার ছিল। পার্টনার বলতে আমি পার্টনার বলবো ২ জন বন্ধু ছিল। একজন বন্ধু আমার ক্লাস 1 এর, আরেকজন আমার পাশের বাসায় থাকতো, বড় ভাই। তো ওনাকে যখন আমি শেয়ার করছি করোনার সময়, আমার এখনও মনে আছে, আমরা সবাই ঘরবন্দি, আমি জাস্ট বাসার বাইরে ওনার সাথে দাঁড়ায় বললাম যে ভাইয়া একটা এরকম আইডিয়া আসছে এবং এটা আমরা চাইলে করতে পারি, হোয়াট ডু ইউ থিঙ্ক, আসলে হবে কি না? ওনার প্রথম কথাটাই ছিল, আপনি যে শব্দটা বললেন যে আসলে মিসকনসেপশন, এটা এক শব্দে আসলে মিসকনসেপশনও বলা যায় বা এটা রিয়ালিটিও বলা যায়, যে আসলে ব্যবসা করতে টাকা যে লাগতে পারে বা লাগবে এটা আমরা বুঝি, এবং কোনো ব্যবসায় আসলে একটা ইনিশিয়াল ফান্ডিং ছাড়া শুরু করাটা কঠিন। তো আমার ক্ষেত্রে যদি আমি আমার মিক্সিমি শুরু করার প্ল্যানটার কথা বলি, প্রথমত হচ্ছে আমি যখন আইডিয়াটা জাস্ট আসছে, জাস্ট ইমাজিন যে আমার আইডিয়াটা আসছে, জাস্ট একটা স্পার্ক আসছে ব্রেনে, ইটস নট লাইক একটা ফুল আইডিয়া, জাস্ট একটা আইডিয়া শুধু আছে, যদি করা যায় কেমন হয়। তো এটা তো আমি কাউকে শেয়ার করবো, তো আমি আমার পাশের বাসার যে বন্ধু তাকে শেয়ার করলাম যে আচ্ছা এটা করা যায় কিনা দেখো তো। হি ইজ ব্রোক, আমিও ব্রোক, আমাদের কাছে তো তেমন টাকা পয়সা নাই। সে প্রথমেই আমাকে একটা শব্দ বলছে যে ভাই প্রচুর টাকা লাগবে, প্রচুর টাকা লাগবে। তো এখন এই জায়গা থেকে রিপ্লাই কী হবে, ওকে তাহলে আমরা করবো না। বাট এইখানে আপনি যে কথাটা বললেন যে আসলে তাহলে আমরা কীভাবে শুরুটা করলাম মাত্র 60,000 টাকা দিয়ে, এখানে হয়তো আপনার কাছে টাকাটা নাই, বা টাকাটা যেটা আছে সেটা দিয়ে হয়তো আপনি একটা বড় টিম সাজাতে পারবেন না। আমার ক্ষেত্রে একটা জিনিস ছিল যেটার ভ্যালুটা হয়তো টাকা দিয়ে রিপ্লেস করা যেত। সে ভ্যালুটা ছিল কি? সে ভ্যালুটা ছিল যে আমার যে টিমটা ছিল সেই টিমটা স্কিলড ছিল। যেমন কথার কথা, একটা স্টার্ট আপ শুরু করতে গেলে ধরুন অনলাইন বিজনেস বা এডুটেক বিজনেস বা যে কোনো ই কমার্স বিজনেস, আপনার কী কী লাগতে পারে? আপনার ওয়েবসাইট লাগবে, আপনার ভিডিও কন্টেন্ট লাগবে, আপনার ডিজাইন লাগবে, আপনার এডিটর লাগবে, ওকে, আপনার একটা মার্কেটিংয়ের লোক লাগবে, আপনার একটা ডেভেলপার লাগবে। এই লোকগুলো কিন্তু লাগতেছে। এখন আমাদের ক্ষেত্রে বেনিফিটটা কী ছিল? আমাদের ক্ষেত্রে বেনিফিট ছিল আমি এর আগে ৩-৪ বছর আমি টোটাল টাইমটা স্পেন্ড করছি স্কিল ডেভেলপমেন্টে। আমি আমার ইন্টার লাইফ থেকে শুরু করে ওই সময় পর্যন্ত আমি টোটালি ডেডিকেটেড কি স্কিল শেখার পিছনে, যে স্টোরিটা আপনাকে আমি একটু পরে শেয়ার করবো। এবং যেই সময় আমার অ্যাডমিশন টেস্ট দেওয়ার কথা সেই সময় আমি হচ্ছে বসে বসে ইউটিউবে ভিডিও দেখতেছি কীভাবে এসইও করে, ব্লগিং করে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে, এবং আমি ওয়েবসাইটও বানাতে পারতাম, সার্ভিসে দিতাম। তো সেই জায়গা থেকে হচ্ছে আমরা একটা বিজনেসের শুরুতে কি করি, আমরা এমভিপি বানাই, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। তো আমরা অ্যাটলিস্ট এমভিপি বানানোর জন্য আমরা মোটামুটি স্কিল আছে। একটা জাস্ট ঘাটতি ছিল যে আমার কোনো মার্কেটিংয়ে লোক নাই। আমি ওয়েবসাইট ডিজাইন করতে পারতেছি, কন্টেন্ট বানাতে পারতেছি, এভরিথিং আমার আছে, ভিডিও এডিটিং করতে পারতেছি, আমি তখন ভিডিও বানাইও, ইংরেজিতে ওয়ার্ডপ্রেসের ভিডিও বানাই। তো এইটা ঘাটতিটা ফিল আপ করার জন্য আমি আমার ফ্রেন্ড লিস্ট খুব স্ক্রল করতেছি, আমার ফ্রেন্ড প্রায় ৩00-৪০০ ফেসবুকে। এর মধ্যে আমার একটা ফ্রেন্ড ছিল ক্লাস 1 থেকে আমার ফ্রেন্ড 10 পর্যন্ত ছিল, ওর নাম ছিল মিরাজ। ওকে আমি দেখলাম যে সে হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা ট্রেনিং করতেছে, সরকারি ট্রেনিং, ওকে। এবং তাকে আমি কল দিয়েছি, মিরাজ একটা কাজ আছে, তোমার সাথে আমি দেখা করতে চাই। আমাদের এখানে একটা জায়গা আছে, সেটাকে বলে ধর্মসাগর পার, কুমিল্লাতে খুব জনপ্রিয় জায়গা। ওকে ধর্মসাগর পাড়ে আমি নিয়ে এসে, মানুষ যেভাবে ইনভেস্টরকে পিচ দেয়, আমি মিক্সিমির আইডিয়াটা নিয়ে ওকে পিচ দিছি ওইখানে দাঁড়ায়, যে এইটা হচ্ছে আইডিয়া, এইটা আমরা করতে যাচ্ছি, আমাদের একটা ঘাটতি আছে, সেটা হচ্ছে মার্কেটিংয়ের লোক নাই, সব কিছু মোটামুটি সাজায় ফেলছি, মার্কেটিংয়ে তুমি করতে পারবে কিনা।
সো সে বলতেছে যে আমি তো মাত্র শুরু করছি। আমার রেসপন্স হচ্ছে আমরা মাত্র শুরু করছি, সো দেখি কি হয়। কারণ ওই সার্টেন এইজে একটা বড় বিষয় হচ্ছে আমি যদি ফেলিয়ার হইও আমার তো হারানোর কিছু নাই। জাস্ট আমার 20 বছর 21 বছর বয়সে আমার হারানোর কি আছে? আমি ইনভেস্টমেন্টও বড় করতেছি না, হয়তো আমার সময়টা যাচ্ছে। তো সে সে খুব খুশি, বিকজ সে একদিক থেকে মার্কেটিং শিখতেছে, সে এখন কি করতে পারবে, মার্কেটিংটাকে এখানে অ্যাপ্লাই করতে পারবে। সো তাকে আমি নিয়ে আসলাম, এবং আমাদের ফার্স্ট যে মিটিং ছিল আমরা সেখানে একটা কথাই বলছিলাম যে আমাদের টাকা ঢালার মতো টাকা নাই, স্কিল দেওয়ার মতো স্কিল আমাদের আছে। আমরা স্কিলের উপর বেস করে হচ্ছে আমরা সবাই যার যার শেয়ার ডিস্ট্রিবিউট করব, এবং এখান থেকে আমরা শুরু করবো, এবং আমরা আগামী 1-2 বছর কেউ কোনো টাকা নিব না। তো আমরা যদি ওইরকম ডেডিকেশন দিয়ে করতে পারি হয়তো একটা রিটার্ন আসবে, বাট নেক্সট এত বছর আমরা কেউ টাকা নিব না। এবং একটা মজার কাহিনী বলে, সেটা হচ্ছে আপনি বললেন যে ওয়েবসাইট বানাতে টাকা লাগে। আমরা ওয়েবসাইট বানানোর জন্য এডুকেশন বিজনেসের ক্ষেত্রে ওয়েবসাইটটা একটু কমপ্লিকেটেড হয়, মানে লগ ইন সিস্টেম, সার্টিফিকেট, রেজিস্ট্রেশন, কোর্সের পারচেস, ঠিক আছে, আপনার এটা আবার মেল করা, টুকটাক ঝামেলা আছে। তো ইউজুয়ালি হচ্ছে আমি চিন্তা করছিলাম যেহেতু এটা একটা কমপ্লিকেটেড প্রসেস, এবং এখানে একটা সমস্যা হচ্ছে কি, ই কমার্সের ক্ষেত্রে আপনি একটা প্রোডাক্টকে হয়তো সেল করার পরে ওয়েবসাইটে তাকে আসতে হয় না। আর এডুকেশনের ক্ষেত্রে সে একবার কেনার পরে তার মেইন কাজটা ওয়েবসাইটে, তার মানে কাস্টমারটা ওয়েবসাইটের উপর রিলাই করতেছে। সো এটা একটা খুবই রিস্কি বিষয়, প্রোডাক্টই হচ্ছে ওয়েবসাইটটা। তো আমরা একটা এজেন্সির কাছে গেছিলাম, ওরা আমাদেরকে বলছে যে 1,10,000 টাকা লাগবে জাস্ট ফান্ডামেন্টাল সব ফাংশন, প্রতি ফাংশন অ্যাড করতে আরও এক্সট্রা 10,000 টাকা দেওয়া লাগবে। তো আমাদের কাছে আছে কয় টাকা, 60,000 টাকা। তো আমি এই টাকা কোত্থেকে আনবো? 2 মাস সময় নিলাম, রিসার্চ করলাম, শিখলাম, এবং ওই যে আপনি বললেন যে আহ, আমাদের ব্যাকআপটা কি ছিল, এই স্কিলটার ব্যবহার করে ওয়েবসাইটটা বানিয়ে ফেললাম। তো আমার কয় টাকা সেভ হলো, 1,10,000 টাকা। তো এইভাবে আমরা ফর দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছর আমরা টোটালি হচ্ছে বলা যাচ্ছে যে একদম হাসেল করে করে জাস্ট যে যার বাসা থেকে দিনরাত কাজ করে জিনিসটাকে একটা এমভিপি দাঁড় করাইছি, অ্যান্ড দেন উই অ্যাকচুয়ালি স্টার্টেড। আমরা যখন আর্নিং করা শুরু করছি বা আমাদের রেভিনিউ আসা শুরু হয়েছে, স্টিল অন দিস ডেট আমাদের ইনভেস্টমেন্ট ওই 60,000 টাকা। এবং মজার বিষয় হচ্ছে সেখান থেকে শুধুমাত্র তখন 20,000 টাকা আলাদা করা হয়েছিল শুধু মার্কেটিং বাজেটের জন্য, স্টিল 40,000 টাকা আমাদের ব্যাংকে ছিল। তার মানে আমার যে কথাটা আমি আপনাকে রিপ্লাই দিব যে আসলে আপনি বললেন যে টাকা ছাড়া করা যায় কি না, হ্যাঁ করা যায়। ওইটাকে পরিপূরক করার জন্য আপনার কিছু না কিছু থাকতে হবে। ধরেন আপনি একটা টিম বানাতে যাচ্ছেন, আপনি ফিজিক্যাল বিজনেসই করলেন, আপনার এখন কোনো লোক হায়ার করার মতো এবিলিটি নেই যে হচ্ছে গার্মেন্টস দৌড়াদৌড়ি করবে, যে ওইখানে যাবে এইখানে যাবে। আপনি নিজের মধ্যে দেখেন যে কাউকে নেওয়া যায় কি না, যে হচ্ছে আমার জন্য এটা ফ্রিতে করে দিবে, বাট ইন রিটার্ন তাকে হচ্ছে আমি টাকাটা পরে দিব, সে আমার জন্য কাজ করতে প্রস্তুত। এবং এটা আপনি দেখছেন কিনা আমি জানি না, বাট আমার নজরে যতগুলা এরকম স্টার্ট আপ পড়ছে আমাদের মধ্যে, যারা স্ক্র্যাচ থেকে বড় হয়েছে, বেশিরভাগই দেখবেন যে হয় ফ্রেন্ড সার্কেল বা ক্লোজ পার্সনদেরকে দিয়েই শুরু হয়। একটা টাইম পরে হয়তো তারা প্রফেশনালিজমে যায়, কিন্তু এই প্রত্যেকটা জিনিস আসলে যখন একটা টিম দিয়ে হয়, নিজেদের মধ্যে থেকে হয়, তখন আসলে টাকার ইকুয়েশনটা থাকে না। ইন দ্যাট কেস তখন চাইলে কম টাকা দিয়েও শুরু করা যায়। তো এটা আমার বলার ছিল। ভাই আপনি বললেন আপনাদের আসলে স্কিল ছিল, মানে যেটার উপর বেস করে আপনারা ম্যাক্সিমিকে ফাউন্ড করছেন। সো এখন আমার পয়েন্ট হচ্ছে ভাই দেখেন, আমরা আমাদের এই পডকাস্টটা রেকর্ড করতেছি তাদের জন্য যাদের হয়তো অনেক টাকা পয়সা নাই, যাদের হয়তো একটা স্কিল আছে অথবা স্কিলও নাই, যারা হয়তো আমাদের এই পডকাস্ট শুনে করে স্কিল গেইন করা শুরু করবে। সো আমাকে আপনি এখন একটু বলবেন যে আপনারা এই যে স্কিলের উপর বেস করে প্লাস এই যে 60,000 টাকা নিয়ে এই যে ম্যাক্সিমিকে আপনারা ফাউন্ড করছেন, সো এই ফাউন্ডেশনটা করার পেছনে মানে কি কি স্টেপ অ্যাকচুয়ালি আপনাদের ছিল, যে আপনারা স্কিলকে বিজনেসে কনভার্ট করতে কি কি স্টেপ নিয়ে সামনে আগাইছেন, সো দ্যাট আমাদের অডিয়েন্স একটা গাইডলাইন পেয়ে যায় যে তার যদি স্কিল থাকে, সেও যদি তার এই স্কিলটাকে একটা ফাউন্ডেশনে নিতে চায় বা কোনো একটা কিছু ফাউন্ড করতে চায়, তাহলে তাকে কি কি অ্যাকচুয়ালি করতে হবে। আচ্ছা, এখানে দুইটা আপনি কোয়েশ্চেন করছেন। ফার্স্ট অফ অল হচ্ছে কোয়েশ্চেন করছেন যে প্রবলেমটা আমি কীভাবে ফেস করছি এবং দেন এটাকে আমি কীভাবে সলভ করছি। সো দিস ইজ এ হিউজ ডিসকাশন, আমি একটা একটা করে আসতেছি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে প্রবলেমটা আমি কি ফেস করছি। এখন এইটা যদি আমি টানতে চাই, এটা আসলে অনেক পিছনে যেতে হবে আমাকে, লাইক পিছন বলতে আজ থেকে প্রায় 7-8 বছর আগে যেতে হবে। আমি যখন শুরুতে আপনাকে বললাম যে আমি হচ্ছে ইনফ্লুয়েন্সড ছিলাম হচ্ছে রবার্ট কায়োসাকি রিচ ড্যাড পুয়ার ড্যাড বইতে। আমার প্রথম ইনিশিয়াল বিষয়টা ছিল আসলে আমি টাকা নিয়ে যেটা শিখছি আমার লাইফে, টোটাল কনসেপ্টটাই ভুল ছিল। ভুল ছিল বলতে কি ভুল ছিল আমি বলতেছি, এটাকে আহ, আমি ছোট করতেছি না, যে আমার কাছে টাকার কনসেপ্টটা ছিল এরকম যে আমি একটা পার্সনের হয়ে সার্ভিস দিব,
সে আমাকে এটার বিপরীতে একটা পে করবে, এইখান থেকেই হয়তো টাকা আসে। এটাই হয়তো টাকার একমাত্র সোর্স। কারণ ছোট মানুষ, আমি আর কি জানি। আমাদেরকে যখন জিজ্ঞেস করতো কলেজ লাইফে যে বড় হয়ে কী হতে চাও, আমরা ইউজুয়ালি অ্যান্সার করার মতো অ্যান্সার আমাদের কাছে থাকতো না। তো সেই জায়গা থেকে যখন আমার কনসেপ্টটা চেঞ্জ হইলো যে আসলে এটার সোর্সটা শুধুমাত্র আমি সার্ভিস দেওয়ার মধ্যে না, মানে একটা পার্সনের হয় চাকরি যেটাকে বলতেছি, চাকরি দিন, এটার বাইরে আরও সোর্স আছে। প্রবলেম সলভের মধ্যে হতে পারে, অ্যাসেটের মাধ্যমে হতে পারে, অনেক সোর্সে টাকা আসে যেটা আমাদেরকে শিখায় না। তো সেই জায়গা থেকে হচ্ছে আমার প্রথমেই হচ্ছে আমি যখন ফোন পাই আমার কলেজ লাইফে, আমি, মানুষ ইউজুয়ালি ফোন পাওয়ার পরে হচ্ছে গেম টেম খেলে, ফেসবুক আইডি খুলে। আমার গেম খেলার সময়টা এর আগে আমি পার করে ফেলছি। এর আগে আমি স্কুল লাইফ পুরোটাই গেমিংয়ের উপর গেছে। এখানে যারা অডিয়েন্স তারা বুঝতে পারবে যে আমি অ্যাসাসিনস ক্রিড, কল অফ ডিউটি সব কিছুই একটা টাইমে খেলছি প্রচুর। তো আমার ওই নেশাটা আর নাই। আমার হাতে ফোন আসছে প্রথম যখন আমি এসএসসিতে ভালো রেজাল্ট করে বাবা ফোন কিনে দেয়। আমি ফার্স্ট টাইমে সার্চ করছিলাম আসলে টাকা নিয়ে জানার ব্যাপারে, যে হাউ টু মেক মানি অনলাইন, সামথিং লাইক দ্যাট। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ওই সময়ে একদম মানে ইন জেনারেল যত ভিডিও আসছে সব ইন্ডিয়ান ইউটিউবারদের ভিডিও, বাংলাদেশে এগুলো এতটা ছিল না, কমনলি ছিল না। তখন হচ্ছে আমি একটু ঘাটাঘাটি করার পরে লাইক 1 মান্থ 2 মান্থ 3 মান্থ যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আমাকে স্কিল অর্জন করতে হবে, কোনো একটা কাজ করতে হবে। আমি একটা কাজ করব, ধরেন ফ্রিল্যান্সিংয়ের এক্সাম্পল আসলাম, সেটা তখন পপুলার ছিল ওই সময়, একদম বুমিং ফ্রিল্যান্সিং। কাজ শিখবো, কাজ করে দিব। তখন তুমি তখন ফ্রিল্যান্সিংকে বলা হতো যে একদম মানে চাকরি থেকে বড় জিনিস, হ্যাঁ যখন মন চায় কাজ করতে পারবা, যা ইচ্ছে করতে পারবা। এখন বুঝতেছি এটা হয়তো অন্য বিষয়, বাট হ্যাঁ তখন ফ্রিল্যান্সিংটাকে খুব গ্লোরিফাই করা হয়েছিল এবং আমি আস্তে আস্তে স্কিল শেখা শুরু করছিলাম। এবং আমার মেন কনসেপ্টটি ছিল, আমার খুব মানে মজা পাইতাম একটা জিনিস শিখে, টাকা আর্নিংয়ের কোনো বিষয় না, আগে শিখে। তো এই যে শিখার যে প্রসেসটা আমি দিয়ে গেছিলাম ওই সময়, তখন মেনলি শিখতাম কাদের থেকে, ইন্ডিয়ান ইউটিউবারদের থেকে, ওকে। এবং আমার ওই সময় হচ্ছে সাতিশ নামে একজন ছিল যাকে ফলো করতাম, এবং ডাব্লিউএস কিউব টেক, বিভিন্ন চ্যানেল ছিল যারা হচ্ছে বিভিন্ন স্কিল নিয়ে ভিডিও বানাইতো। এবং টু বি অনেস্ট আমি এখনও বলবো যে ইন্ডিয়ান মার্কেটটা আসলে অনেক ডেভেলপড স্কিলের ক্ষেত্রে। তো প্রবলেমটা যেটা ফেস করছি সেটা হচ্ছে বাংলাদেশের মার্কেটে তখন এগুলো এক্সিস্ট করে না। বাংলাদেশের মার্কেটে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কথা কেউ বলতেছে না। বাট ওইটাকে আমি সিরিয়াসলি নেই নাই, যে ওইটা সলিউশন করার জন্য মিক্সিং তৈরি করবো। নো, আমার সলিউশন করার পেছনে আরেকটা মহৎ উদ্দেশ্য ছিল। যে উদ্দেশ্যটা হচ্ছে, এটা কাইন্ড অফ একটু ডিবেটিং হয়ে যাবে, যে আমার কেন জানি হচ্ছে যে আমরা যে এডুকেশন সিস্টেমের মধ্য দিয়ে যাচ্ছি ওইটার ওপর একটু কিঞ্চিত রাগ ছিল। রাগটা কীরকম, এটা আমি হচ্ছে আমার এখানে সাইফুল ভাইকে বলছিলাম যে আমার কেন জানি মনে হচ্ছে প্রাইভেট এবং কোচিং এই জিনিসটা অনেকটা বড় কারণ আমরা জাতিগতভাবে স্টুডেন্টরা ডেভেলপড হচ্ছে না, অনেকটা বড় কারণ। কিভাবে আমি আপনাকে একটু শর্টলি বলি, যে ধরেন একটা এক্সাম্পল, ধরেন আপনার হয়তো বাচ্চা কদিন পর বড় হবে, স্কুলে যাবে। একটা ছেলে বা একটা মেয়ে, সে তার সকালে ঘুম থেকে উঠে সে স্কুলে যাচ্ছে। ধরেন আমার ক্ষেত্রে সাইকেলটা ছিল, আমি সকালে 6টা বাজে উঠতাম, আমি ইস্পাহানিতে পড়ছি, তো আমার 7টার মধ্যে চলে যেতে হতো, নাহলে গেট লাগাই দিবে। যাইতাম 2টার সময়, বের হইতাম 2টার সময়, বের হয়ে আমি দৌড়ে বাসে আসতাম জাস্ট কোনো রকমে খাওয়ার জন্য। 3টা থেকে আমার টিউশনি বা প্রাইভেট পড়া শুরু, ওকে, পড়তাম। তো তারপরে 3টা 4টা 5টা প্রাইভেট পড়লাম, পইরা হচ্ছে আমি 6টা বা 7টার সময় বাসে আসতাম, আইসা আবার কিন্তু ওই বইগুলোই আমি পড়তেছি। এখন একটা স্টুডেন্ট, একটা ছেলে বা একটা মেয়ে, সে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে নাই, সে খেলাধুলা করতেছে না, সে কোনো কিছু শিখতেছে না, সে বই পড়তেছে না, সে ইভেন মুভি দেখতেছে না, তার ওই সময়টা নাই। সে 12টা মাস 12টা মাস যদি একটা স্টুডেন্ট সে শুধু একটা 12টা বই বা 13টা বইয়ের পিছনে পড়ে থাকে, তো ওকে দিয়ে আসলে একটা দেশ বা একটা ফ্যামিলি বা সে নিজে কি এক্সপেক্ট করবে, সে কি এক্সপেক্ট করবে? সে তো ওইটার উপরই পড়ে আছে। আমি বলতেছি না ওটা খারাপ, বাট সে শুধু ওইটার উপর পড়ে আছে এবং তার ডেভেলপমেন্ট বলতে কিছু নাই। ইভেন আমি যতগুলো প্রোগ্রাম করতেছি, কুইন ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, এখানে বেশিরভাগ ক্ষেত্রে গেলে দেখা যায় আমরা হয়তো এন্টারপ্রেনারশিপ নিয়ে প্রোগ্রাম করলাম, ওয়ার্কশপ করলাম, কন্টেন্ট ক্রিয়েশন ওয়ার্কশপ করলাম, হ্যাঁ ওদেরকে শিখাইতেছে, ওরা খুব ক্রেজ টেস্ট ডিস্ট্রিবিউট করতেছে, বাট ওদের 90%ই থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে পরে তাদের স্কিলের যে অবস্থা বিভৎস খারাপ। এখন এটার পিছনে মেন কারণটা কী ছিল, যে সে যদি হচ্ছে একটা নির্দিষ্ট টাইম স্কুলে পড়তো, বাকি সময়টা তার বাসায় এসে পড়ার দরকার নাই, তার প্রাইভেট পড়ার দরকার নাই। আমি স্কুলে তো টাইম দিচ্ছি, পড়তেছি, ওই পড়াটা আমার বাসায় এসে আবার কেন পড়তে হবে?
আমাকে প্রাইভেট কোচিংয়ে কেন আবার যেতে হবে? যদি আমার যেতেই হয় তাহলে স্কুলে আমি যাচ্ছিই বা কেন? যদি ওই স্যারের কাছে আমাকে আবার পড়তে হয় তাহলে ওই স্যারকে আমি কেন আবার বেতন দিচ্ছি স্কুলে? তাহলে আমার স্কুলে যাওয়ার দরকার নাই। আমাকে তো একটা টাইম দিতে হবে, যে টাইমে আমি নিজেকে ডেভেলপ করব। ওই টাইমটা কিন্তু আপনি চাইলে বের করতে পারবো না ওই বয়সে। বাবা মা দিবে না, বাবা মা বললো যে প্রাইভেট পড়ো, ভালো রেজাল্ট করতে হবে। তো ওই ক্ষোভটা আমার ছিল। আমি আমার ইন্টার লাইফে সায়েন্সে পড়া অবস্থায়ও আমি প্রাইভেট পড়ি নাই। আমি হচ্ছে মজার কাহিনী, আমরা তো এইচএসসি 20 ব্যাচ, আমাদেরকে অটো পাস ব্যাচ বলে। তো আমি হচ্ছে এক্সামের 3 মাস আগে হচ্ছে একটা ভাইয়াকে বলছি পড়ানোর জন্য 3 মাসে ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বই আপনি শেষ করে দেবেন। ভাই অবাক। আমি বলছি ভাই যত টাকা লাগে করে দেন, কারণ আমি 2 বছর প্রাইভেট পড়ি নাই, আমি কিছুই করি নাই, সো প্লিজ। তো উনি করাইছে, বাট এক্সাম আমরা দিতে পারি নাই। তো ওই ক্ষোভ থেকে মেনলি, এবং ওই আইডিয়াটা থেকে যে আসলে আমি চাচ্ছি আমার দেশের স্টুডেন্টরা, একজন হোক 2জন হোক, সে অ্যাটলিস্ট একটা সময় বের করুক যে সময় সে অন্য কিছু শিখবে, এবং ওইটা একটা প্ল্যাটফর্ম দাঁড় করানোর জন্য। ইট ওয়াজ আমার ওপিনিয়নে হচ্ছে হয়তো টাকা পয়সার দিক থেকে বড় প্রবলেম সলভ না, কিন্তু আমার হচ্ছে নিজের জায়গা থেকে একটা ইচ্ছা ছিল যে আমি অ্যাটলিস্ট যেটা নিজে করতে পারি নাই, নিজে এই সুযোগটা পাই নাই, যে আমি আমার এক্সট্রা সময় কিছু শিখবো বাংলাদেশের রিসোর্স থেকে, আমাকে বাইরের দেশের রিসোর্স ইউজ করতে হয়েছে, সেটাকে আমি করি। সো ইট ওয়াজ দ্য বিগিনিং। এটা কাইন্ড অফ আমি বলতে পারি যে আমার পার্সোনাল প্রবলেম থেকে আমি এটা তৈরি করছি, নট যে আমি আশেপাশে তাকাইছি, নিজে প্রবলেমটা ফেস করছি। প্রসেসটা আমি শর্টলি বলবো, প্রসেস কমপ্লিকেটেড কিছু না। আমরা যে আমি শুরুতে বললাম যে অন্টারপ্রেনারশিপ শব্দটাকে আমরা খুবই ফ্যান্সি শব্দ বানায় ফেলছি। এটা আহ, আপনাকে যদি আমি পাল্টা কোয়েশ্চেন করি, অন্টারপ্রেনারশিপ শুনলে আপনার মাথার ভিতরে কী আসে? প্রথমে আপনি চিন্তা করবেন, চোখ বন্ধ করে, যে একটা পার্সন স্যুট টুট পরে আছে, টাই পরে আছে, হি ইজ এ জেন্টলম্যান, হি ইজ এ বিলিনিয়ার, একটা গাড়ি নিয়ে আসছে। এটা কিন্তু আমাদের মাথার ভিতরে কনসেপ্ট যে অন্টারপ্রেনারশিপ মিনস এটা। আমাদের আমরা এটা ভিজুয়ালি আমরা চিন্তা করতে থাকি। আমি যদি হচ্ছে প্রসেসটা বলি, শর্টলি বলি, যে আপনি প্রথমত হচ্ছে স্কিল গেইনের যে বিষয়টা, স্কিল গেইনের বিষয়টা, কোন স্কিল আপনি গেইন করবেন, ইটস নট এ থিং যে আমি আপনাকে বলে দিব। এটা হচ্ছে আপনি নিজে আইডেন্টিফাই করবেন যে আপনার কি ভাল লাগে। ওকে। এবং এটার ক্ষেত্রে যদি আমি বলি যে স্কিল কোনটা দিয়ে আপনি শুরু করবেন, সেক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে আপনি আগে এক্সপ্লোর করেন, বিভিন্ন জিনিস ট্রাই করেন, দেন একটা সময় আপনি বুঝে ফেলবেন যে আসলে আপনার কোনটা ভাল লাগতেছে। এখানে একটা কথা হয়তো অনেকে এটা দ্বিমত পোষণ করবে যে আসলে এইটাই শেখা উচিত। হ্যাঁ, তুমি এআই শিখো, তুমি ব্লকচেন শিখো, তুমি ডেভেলপমেন্ট শিখো, তুমি ইউআই ইউএক্স শিখো, তুমি এই স্কিল নিয়ে কাজ করো, তোমার ফিউচার খুব ব্রাইট। বা তুমি মার্কেটিং শিখো, ওয়েব ডিজাইন শিখো। টু বি অনেস্ট, ইন মাই ওপিনিয়ন, আসলে কোনো স্কিলই খারাপ না, প্রতিটা স্কিলই ভালো, যতক্ষণ পর্যন্ত আপনার সেটা ভালো লাগতেছে। ওকে। এখন স্কিল অর্জনের ক্ষেত্রে আমি জাস্ট একটা সিম্পল মেথড ফলো করি, যেটা খুবই ফানি মেথড। সেটা হচ্ছে যে দ্য বার্গার অ্যান্ড শর্মা মেথড। এটা আমার নিজের মানে ইনভেন্ট করা একটা মেথড। সেটা হচ্ছে, আপনাকে যদি আমি রেস্টুরেন্টে নিয়ে যাই, আপনাকে আমি বললাম যে আচ্ছা রাসেল ভাই, দের ইজ এ মেনু, এখানে বার্গার আছে, শর্মা আছে, আপনি কোনটা খাবেন? আমি বার্গার খাবো। বার্গার খাবেন। কেন খাবেন? ভালো লাগে। বার্গার ভালো লাগে, শর্মাটা কেন না? ভাল লাগে না তাই। খাইছেন তো অ্যাটলিস্ট, ট্রাই করছেন। এখন আমাদের লাইফের ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা কিন্তু আমরা করতেছি না। এখন আমার কি ভিডিও এডিটিং ভালো লাগবে, ওয়েব ডিজাইন ভালো লাগবে, আমার কি আঁকা আঁকি ভালো লাগবে, আমার কি গাড়ি চালাতে ভালো লাগবে, আমার কি কথার কথা আমার কি পাহাড় থেকে লাফ দিয়ে পড়ে প্যারাশুট দিয়ে উঠতে ভালো লাগবে? আমি জানি না, আমি এক্সপ্লোর করি নাই। তো আমি যদি এক্সপ্লোর নাই করি, আমি কীভাবে বুঝবো যে আমার কোনটা ভালো লাগবে? তো এই প্রসেসটা আসবে এক্সপ্লোরেশনের মাধ্যমে, যে আসলে কি আমার স্কিল শেখা উচিত। ওকে। এবং আমার ক্ষেত্রেও জিনিসটা এরকম ছিল যে আমি এর আগে 4-5টা জিনিস শিখছি, দেন আমি ওয়েব ডিজাইনটা পছন্দ হয়েছে, সেখানে আমি স্টিক হয়ে গেছি। স্টিল অন দিস ডে শিখতেছি, বাট ওটা আমার পছন্দের জায়গা, কমফোর্ট জোন। তো স্কিল শেখার বিষয়টা আমার এখানে ধরেন আমি গেল। এখন এটাকে আপনি বলতেছেন যে অন্টারপ্রেনারশিপে আমি কিভাবে নিব, স্টেপটা কি হওয়া উচিত? প্রথম স্টেপই তো হচ্ছে যে আপনি প্রবলেম যেটা সলভ করবেন, সে প্রবলেমটা কি, এটা আপনি কীভাবে বের করবেন, আপনি কোন নিশে কাজ করবেন। এখন ধরেন অ্যাজ অ্যান এক্সাম্পল, যে আপনি মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, আপনি চাচ্ছেন যে আপনি শুধুমাত্র যারা আপনার বলতে পারি যে ওয়েমেন, তাদেরকে নিয়ে আপনি কাজ করবেন। আপনি চাচ্ছেন যে মহিলারা যেন হচ্ছে এই মার্কেটে কিছু একটা করতে পারে। যেমন আমার একটা আইডিয়া ছিল যে আমি হচ্ছে বাংলাদেশে শুধুমাত্র যারা হ্যান্ডক্রাফটেড জিনিস বানায় তাদেরকে দিয়ে একটা প্ল্যাটফর্ম বানাবো,
কীরকম হবে যে তারা তাদের হ্যান্ডক্রাফটের জিনিস বানাবে এবং সেটাকে আমার প্ল্যাটফর্মে লিস্ট করবে, আরেকজন এসে সেখান থেকে কিনে নেবে। এই কনসেপ্টটা অলরেডি ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সিস্ট করে। পরে আমি জানতে পারছি এটার নাম হচ্ছে এটসি। তো এই যে একটা আইডিয়া আমি বের করলাম, এই প্রবলেমটা আমি খুঁজে বের করছি কীভাবে। আমি দেখছি যে আমার যে ওয়াইফ, সে আর্ট করতেছে, বাট সে দেখা গেছে যে সেইটাকে সেল করতে পারতেছে না, সেটাকে মনিটাইজ করতে পারতেছে না। সো আমি আমার লাইফ থেকে একটা প্রবলেম নিলাম, ওইটাকে আমি সলভ করার চেষ্টা করলাম। সো প্রথমে আমি প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে যে আমি কোন প্রবলেমটা সলভ করব, নাম্বার 1। দ্বিতীয় যে স্টেপটা হবে সেটা হচ্ছে এটা কি ওয়ার্থ সলভিং কিনা। আমি ধরেন কথার কথা, আমি সবচেয়ে বড় ভুল যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে এমন পার্সনদের জন্য প্রবলেমটা সলভ করা যার আসলে চাহিদাই নাই। ধরেন ওই যে আমি বলি যে বাংলাদেশে ব্যবসা করাটা, আমি সাহেল ভাইকে বলছিলাম যে বাংলাদেশে অনেকটা ব্যবসা করাটা এরকম যে অন্ধের দেশে হচ্ছে আয়না বিক্রি করতে আসছে, এরকম বাংলাদেশে ব্যবসা করাটা। তাদের যে নিড আছে এইটা আমাকে বুঝতে হবে, আমার মার্কেটে অডিয়েন্সটা কে, তার আসলে এটা চাহিদা আছে কিনা। এখন আমি যদি বলি যে ঠিক আছে আমি হচ্ছে মহিলাদের জন্য এই বিজনেসটা করব, তারা এটা অ্যাকসেপ্ট করলে আমার অনেক টাকা রেভিনিউ হবে, আদৌ কি আমি একটা বয়স্ক মহিলা যে কাঁথা সেলাই করে তাকে আমি কনভিন্স করে ওয়েবসাইটে এটাকে লিস্ট করাতে পারবো? এটা কি ইজি হবে? এটা কি আসলে আমার জন্য ওর্থ টাইম স্পেন্ড করা ঠিক হবে কিনা, এটা কিন্তু বুঝতে হবে। এখন বেশিরভাগ বিজনেসই হচ্ছে ওই আপনার ধরেন হচ্ছে টাকার ক্যালকুলেশনে আগে আসে। আচ্ছা 10টা প্রোডাক্ট সেল করলাম, 1000 টাকা হইলো, আমি তো অনেক টাকা কামিয়ে ফেললাম, অনেক মজা লাগতেছে। আসলে কি সেল হবে? আসলে কি কাস্টমার বেশিটা চাচ্ছে? এটা আমাকে বের করতে হবে। দেন যখন আমার মনে হবে যে না এটা আমার সলভ করলে মানুষ আমাকে রিটার্ন দিবে। রিটার্ন সবসময় টাকাতে হয় না, অনেক সময় রেসপেক্টে হয়, ভালোবাসায় হয়। মানুষ আপনাকে যদি হচ্ছে প্রোডাক্টটা পেয়ে স্যাটিসফ্যাকশন দেয়, ওইটা হয়তো পারে একটা রিওয়ার্ড। অনেক পার্সন থাকে যেমন হচ্ছে আপনার যে অভ্র কিবোর্ড যে বানাইছে, তার কাছে তো রিওয়ার্ডটা টাকা না, ঠিক আছে। আপনার ভিএলসি প্লেয়ার যা বানাইছে তার কাছে রিওয়ার্ডটা টাকা না, সেটা মানুষের জন্য করছে। এখন রিওয়ার্ড আপনার ক্ষেত্রে, যে শুনতেছে ভিডিওটা তার ক্ষেত্রে রিওয়ার্ড কীরকম হতে পারে সেটা সে জানবে। এই রিওয়ার্ডটা সে আসলে পাবে কিনা সেটা তার ফার্স্ট স্টেপ, যে সেটা আইডেন্টিফাই করবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে এখন যে সে আইডেন্টিফাই করলো, এটা সলভ করতে তার এখন কী কী রিসোর্স লাগবে। ওকে, এখন কথার কথা হচ্ছে হইতে পারে যে আমার এটা একটা বড় টিম লাগবে যে হচ্ছে এটা ভলেন্টিয়ার অ্যাক্টিভিটি করবে। আমার হতে পারে টিম লাগতে পারে যে হচ্ছে কন্টেন্ট বানাবে। আমার হতে পারে টিম লাগতে পারে যে হচ্ছে সাপোজ আমার ওয়েবসাইটটাকে মেনটেন করবে। একটা বিজনেস কখনো একা চলে না। আমরা অনেকে মনে করতে পারি যে ব্যবসা মনে হয় আমি একা করে ফেলবো, ওয়ান ম্যান আর্মি, একটা ওয়ান ম্যান আর্মি কনসেপ্ট অনেকে বিশ্বাস করে। টু বি অনেস্ট, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা পৃথিবীতে, ব্যবসা বাদ দেন, পৃথিবীতে কোনো দিন আমরা একা বেঁচে থাকতে পারবো না, ঠিক আছে। আমাদের ক্ষমতাই নাই যে আমরা একটা পার্সনের হেল্প ছাড়া বড় হব। আমাদের অনেক সময় মনে হতে পারে যে আমি একাই করব, একাই আমি বড় হব। একটা পার্সন যখন আমাকে একটা হাত বাড়ায় দেবে, সেটা আমাকে যে হেল্প করবে সেটা আমি একা একা করলে 10 বছর লাগবে, জাস্ট একটা হাত বাড়ানোর যেই ক্ষমতা। তো এই টিমটা যে আমার জন্য কাজ করবে, যে রিসোর্সটা আমার লাগতেছে সেটা আমার আছে কি না, আমি আশেপাশে তাকায় দেখি আমার জন্য অ্যাভেলেবল আছে কি না। আমার মতে হচ্ছে ড্রিম টিমের যে বিষয়টা, একটা ড্রিম টিম পাওয়াটা একটা বড় ধরনের সৌভাগ্য। যাদের কাছে টিমটা আছে তারা অনেক বড় হইতে পারছে, যাদের কাছে টিমটা ছিল না বা যাদের টিমে ইন্টারনালি প্রবলেম আছে তারা এটা সাকসেসফুল করতে পারে নাই। এটাই গেল। ফান্ডিংয়ের বিষয় আছে। এখন এটা ভেবে বসে থাকলে হবে না যে আচ্ছা টাকা ছাড়া ব্যবসা করব। চেষ্টা করতে হবে টাকা রেজ করার, যে আমি আমার আইডিয়াটাকে ভ্যালিডেট করে ফান্ড রেজ করি যদি সম্ভব হয়। এখন আপনি কোয়েশ্চেন করতে পারেন যে আমরা তাহলে ফান্ড রেজ কেন করলাম না। আমাদের ক্ষেত্রে ফান্ড রেজের শুরুর দিকে দরকার ছিল না, আমরা সেলফ সাস্টেন ছিলাম। এটা হতে পারে, আপনার ক্ষেত্রে হতে পারে না। আপনার এই ব্যবসাকে, যেমন আমি যে ব্যবসার আইডিয়াটা বললাম, এটাতে আমি মিনিমাম দেখছি মিনিমাম আমার শুরু করতেই লাগবে কোটিখানেক টাকা, ফান্ড রেজ করতেই হবে, নাইলে আমার বাপদাদার সম্পত্তি বেচাই না, আমার ব্যবসা করতে হবে। তো ফান্ড রেজ যদি লাগে, ফান্ড রেজ করতে হবে, এটার কোনো অল্টারনেট অপশন নাই। অনেক বিজনেস শুরু হয় হচ্ছে অ্যাঞ্জেল ফান্ডিং, সিড ফান্ডিং থেকে। আমি করলাম, ফান্ড আমি রেজ করলাম, টিম বানালাম, রিসোর্স রেডি করলাম, আইডিয়াটা ভ্যালিডেট করলাম, দেন আমার হচ্ছে কি এখন অ্যাকশন নিতে হবে। এখন অ্যাকশনটা নেওয়ার সময় হচ্ছে আমার কাইন্ড অফ বিভিন্ন চ্যালেঞ্জেস আসবে। আমি হতে পারে যে প্রোডাক্টে প্রবলেম, রিভিউতে প্রবলেম, আমার কাস্টমার স্যাটিসফাইড না, তাকে দেখাচ্ছে সে
বলতেছে এটার বেটার ভার্সন করা দরকার, অনেক অনেক ইস্যু আমার হইতে পারে। সেটার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে আমি একটা যদি প্রোডাক্ট তৈরি করি, সার্ভিস তৈরি করি, অ্যাটলিস্ট সেটাকে নিজেদের ভিতরে লোক দিয়ে আগে ভ্যালিডেট করে নাও যে এটা আসলে তোমার মতামত কি। যেমন একটা এক্সাম্পল দিই, আমাদের দেশে একটা ড্রিঙ্কস লঞ্চ হয়েছিল বছরখানেক আগে, যেটা ফ্লপ হয়েছে। এটা আমাদের একজন ভালো ইনফ্লুয়েন্সারই ইয়াটা করছিল, এটার উদ্যোগটা নিছিল। বাট আমি জানি না এটা কেন ফেল হয়েছে। আমি একটা জাস্ট অনেস্ট যদি রিভিউ দিই, এখন এটা একটু ভালো হয়ে আসছে। আমি রিসেন্টলি দেখছি এটা খুব ভালো বিভিন্ন ফ্লেভার নিয়ে আসছে। বাট তখনের এক্সাম্পলে আমার ফ্যামিলিতে আমার ওয়াইফ, আমার বোন, ফ্রেন্ড সার্কেল যারা এই জিনিসটা টেস্ট করছে, তারা কেউই হচ্ছে এটা খেয়ে মজা পাচ্ছে না। অনেস্ট রিভিউ, আমি একদম অনেস্টলি বলতেছি। তারা বলতেছে দিস ইজ ভেরি উইয়ার্ড, টেস্টটা অনেক উইয়ার্ড লাগতেছে তাদের কাছে। অ্যান্ড আমি তখন চিন্তা করলাম, জাস্ট একটা নর্মাল হিউম্যান বিং হিসেবে সে কি প্রোডাক্টটা তার আশেপাশে মানুষের খাওয়ায় সেল করতে আসে নাই? অবশ্যই সে নিজে খায় নাই, অবশ্যই সে তো অ্যাটলিস্ট টেস্ট করে দেওয়ার কথা। এখন আসলে একজন দুইজনের রিভিউ পাইলে তো হয়ে যায়। সে জায়গাতে আমি 5-6 জনকে যখন দেখতেছি সেম রিভিউ দিচ্ছে, আমার ফ্রেন্ডরা সেম কথা বলতেছে, তাহলে ভ্যালিডেশনের জায়গাটা কোত্থেকে হইলো? ভ্যালিডেট হয়তো হয় নাই, অথবা এমন কাউকে দিয়ে ভ্যালিডেট করেছে যে হয়তো বাংলাদেশের মানুষ না। বাট অ্যাটলিস্ট প্রোডাক্টটা লঞ্চের আগে আমি চেষ্টা করবো যে আমার এমভিপিটা কাউকে দিয়ে একটু ভ্যালিডেট করায় দেয়। দেন টু বি অনেস্ট, এক্সিকিউশনের যে ব্যাপারটা, এক্সিকিউশনের ব্যাপারটা আমি শুরুতে বললাম না যে ওই যে আমি নেমে গেছি পানিতে, এখন আমাকে সাঁতরে অটোমেটিক্যালি পার হইতে হবে, পিছনে আসার সুযোগ নাই। অন্টারপ্রেনারশিপ বা উদ্যোগ নেওয়ার বিষয়টা অনেকটা এরকমই। কারণ যখন আপনি এতগুলো কাজ করে ফেলছেন, আপনি একটা টিম দাঁড় করাইছেন, আপনি একটা ভিশন নিয়েছেন, স্বপ্ন নিয়েছেন, এতদিন পিছনে কাজ করছেন, বাকি জিনিসটা আছে না, অটোমেটিক্যালি স্পিরিটটা আপনার চলে আসবে। কোনো পার্সন ধরেন অ্যাজ অ্যান এক্সাম্পল, সে 12 মাস পড়ালেখা করে সে পরীক্ষার আগের দিন বলবে না যে পরীক্ষা দিতে ভালো লাগতেছে না। সে যে প্রিপারেশনটা নিছে ওইটাই তার মোটিভেশন। সে তখন যখন পিছনে ফিরে তাকাবে যে কেন আমি এটা শুরু করছিলাম, তার আসলে এক্সিকিউশন করতে তখন আর প্রবলেম হবে না। তখন তার সামনে দুটো অপশন, ইদার এটা সাকসেস হবে, ইদার এটা ফেল হবে। তো আমার মতে হচ্ছে স্টেপগুলো এইগুলা, এই স্টেপে জিনিসটা হয়। বাট যদি আপনি আরও ইন্টারনালি কোয়েশ্চেন করেন, হয়তো আমি ইন্টারনালি আর উত্তর দিতে পারবো। ভাই এই যে একটা শব্দ উচ্চারণ করলেন এমভিপি, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, সো আপনি কি বলছেন আমি বুঝতে পারছি, বাট আমার ধারণা আমার অডিয়েন্স নাও বুঝতে পারে। সো একটু আমাদেরকে এক্সপ্লেন করেন হোয়াট ইজ এমভিপি। এটা সিম্পল টার্ম। এমভিপি আহামরি কিছুই না। এমভিপি হচ্ছে আপনি একটা প্রোডাক্ট যখন তৈরি করতে চাবেন, অ্যাজ এন এক্সাম্পল আমি মিক্সিমি যখন তৈরি করব, ওকে, আমি জাস্ট আমার ভিশন, মিশন, প্রোডাক্ট কী কী নিয়ে কাজ করব, সেটাকে জাস্ট হচ্ছে আমি অ্যাজ আ রাফ ভার্সন আমি হচ্ছে জিনিসটাকে সাজাবো। আমি জাস্ট এটাকে রেডি করব জাস্ট মানুষকে দেখানোর জন্য বা নিজের টিম মেম্বারদেরকে দেখানোর জন্য। এই যে আমি একটা প্রোডাক্টের একটা রাফ ভার্সন তৈরি করলাম, এটি হচ্ছে এমভিপি, জাস্ট মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। এটা এরকম না যে এটা হচ্ছে আপনার অ্যাজ অ্যান এক্সাম্পল যে এটা এখন মার্কেটে লঞ্চ হয়ে যাবে, নো। এটা হচ্ছে লঞ্চ হওয়ার আগের স্টেজে জাস্ট একটা রাফ ভার্সন। ধরুন আমি অ্যাপের ক্ষেত্রে কি বলি যে বেটা ভার্সন, বেটা টেস্টিং করো। এমভিপিটা অনেকটা এরকম। এবং এটা মেনলি আসলে যারা হচ্ছে ধরেন ফান্ডরেজ করে, যারা ইনভেস্টরকে পিচ করে, টিমকে পিচ করে, তাদের এটা লাগে। এখন আমি হচ্ছে ওই একটা খালি ক্যানভাস নিয়ে তো কারোর সঙ্গে বসতে পারবো না যে আসলে এটা আমার আইডিয়া, দেখো। সে দেখবে যেটা তো ব্ল্যাঙ্ক। সে আমার কথা শুনে যেটা বুঝবে, এটা যদি সে একটু ভিজুয়ালাইজ করতে পারে। ধরেন এজ এন এক্সাম্পল আপনি চাচ্ছেন একটা ফুড প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আপনি জাস্ট হচ্ছে এটা বানাইয়া নিয়ে আসেন কারো সামনে। সো এইটা হইতে পারে যেটা আপনার জন্য এমভিপি। সেটা দেখলো, টেস্ট করলো, সে ভ্যালিডেট করলো, দেন ওকে উই আর গুড টু গো। এটা হচ্ছে জাস্ট মানুষকে জাস্ট আমার প্রোডাক্টের একটা টেস্ট করানো, বুঝানো। ভাই একটা এমভিপি তৈরি করে ফেলার পর বা একটা বিজনেস আসলে ফাউন্ড করে ফেলার পর প্রথম যেই টাফ টাফ যে জবটা সেটা হচ্ছে প্রথম ক্লায়েন্টটা বিজনেসে আনা বা প্রথম সার্ভিসটা সেল করতে পারা। সো আপনার ক্ষেত্রে ব্যাপারটা ছিল কি স্টুডেন্ট, মানে প্রথম স্টুডেন্টের কাছে প্রথম এনরোলমেন্টটা সেল করা। সো এই প্রথম 3 মাসের জার্নিটা আসলে কেমন ছিল? আচ্ছা, আমার এখনো মনে আছে আমাদের ফার্স্ট যখন এনরোলমেন্টটা হয় তখন আমি ঘুমে আছি। আমি হচ্ছে আসলে এইসব কথা হয়তো কথার মধ্যে আসবে, যেটা শুরুতে বলা দরকার ছিল। আমি যখন এই আইডিয়াটা আসছিল তখন হচ্ছে মেনলি আমার ফ্যামিলি তো ভুলেও রাজি না। আমার সবচেয়ে বড় সাপোর্ট ছিল হচ্ছে আমার বাবা। এবং হয়তো উনার কারণেই হচ্ছে আমার আজকে এই পর্যন্ত আসা হয়েছে। আমার মাই অল থ্যাঙ্কস টু মাই ফাদার, যে আমাকে সাপোর্টটা দিছে। এবং আমার বড় বোন ছিল, ও সাপোর্ট দিছে।
ওদের সাপোর্ট ছাড়া কখনোই এটা সম্ভব হতো না। বাট তখন সাপোর্টটা ছিল হচ্ছে চোখে চোখে। হ্যাঁ তুমি করো, এটা খুব ভালো হবে, এরকম বিষয় না। হ্যাঁ ওকে, যদি মনে হয় ভালো করো, না হলে আমার মতে যেটা প্ল্যান ছিল ওইটাই করো, ওইটাই এক্সিকিউট করো, পড়ালেখাতে মনোযোগ দাও। আচ্ছা, তো সেই সময় যেহেতু হচ্ছে আমি মানে ঘরে থেকে বসে জিনিসটা করতে পারতেছি না, আমি কাইন্ড অফ হচ্ছে ঘরের বাইরেই ছিলাম। আমি আরেকটা বাসায় একা একটা আহ, বলতে পারেন যে আপনার একটা টিন শেড বিল্ডিংয়ে আমি একা একটা ফুল ফ্ল্যাট নিয়ে থাকতাম। ওকে, আমার বাসার পাশে, এটা আমার মামার বাসা ছিল। তো ওই সময় হচ্ছে আমি 2022 সালের কথা বলতেছি, যখন আমি পুরা বছর ছিলাম ঘরের বাইরে। তো প্রথম যেদিন অর্ডারটা আসে, আমরা কাইন্ড বলা যায় তখন এমভিপি চলতেছে। তখন আসলে আমাদের ফুল প্রোডাক্ট লঞ্চ হয় নাই। আমাদের ফার্স্ট কোর্সের জাস্ট কিছু লেসন দিয়ে আমরা অ্যাড করছি উইদাউট এনি রিজন। আমি জানি না কোত্থেকে মানুষ এটা খুঁজে পাইছে, একটা এনরোলমেন্ট হয়েছে। ওকে, তখনও সবগুলা ক্লাস আপলোড হয় নাই। তো আমি হচ্ছে যখন মেইল আসছে যে নিউ অর্ডার, অর্ডার আইডি এত, তো আমি খুব শকড। রাতে 1:30 না 2টা বাজে। তা আমি হচ্ছে ডিরেক্টলি ফোন দিছি আমার যে কো-ফাউন্ডার মিরাজকে, যে মিরাজ কী হইলো এটা, টাকা আসছে। সো হইতে পারে যে এখন অনেক টাকা রেভিনিউ জেনারেট করতেছি, বাট ওই যে তখন মনে হয় 2,000 টাকা দাম ছিল বা 1,500 টাকা দাম ছিল, ওই যে টাকাটা ঢুকছে ওইটা পাওয়ার পরে আমরা লাইক ঈদের মতো খুশি। যারে একটা এনরোলমেন্ট আসছে তাকে প্রত্যেক দিন সকালে ফোন দেওয়া হয়েছে যে থ্যাংক ইউ সো মাচ, এবং পাশাপাশি হচ্ছে আমাদের লেসনগুলো আপডেট হচ্ছে। সো যতগুলো আছে সেগুলো আপনারা দেখেন, বাকিগুলো আমরা আপলোড করতেছি। এবং ওই একটা এনরোলমেন্ট এতটুক মোটিভেশন বুস্ট করছে, যেহেতু একজন এনরোল করছে, দেয়ার ইজ এ মার্কেট, এটার সম্ভাবনা আছে। যেহেতু একজন করছে, এবং আমরা শুরুর দিকে কী করতাম, আমরা জিজ্ঞেস করতাম যে আসলে আপনি কেন কিনছেন। হ্যাঁ, মানে আপনার রিজনটা কী ছিল, কারণ আমার জানতে হবে আমার কাস্টমার কেন আমাকে ট্রাস্ট করলো। বেশিরভাগের ক্ষেত্রে রিজন ছিল যে ভাই আপনার ভিডিওটা আমার খুব ভালো লাগছে, হ্যাঁ আপনার প্রেজেন্টেশনটা এত সুন্দর লাগছে, মনে হয়েছে যে আসলে ভালো কিছু হইতে পারে। ওকে, এবং আমার কাছে হচ্ছে আমি কখনো বাংলাতে এই কোর্স দেখি নাই, সো আমার হইতে পারে এটা একটা বেটার চয়েস। আমি জাস্ট উইদাউট এনি রিজন অন্ধকারে যেমন ঢিল মারছে, আমার প্রথম দিকের কাস্টমাররা সবার একটা ফিডব্যাক যে আমরা অন্ধকারে ঢিল মারছি। আপনাকে আমরা চিনি না, আপনাকে আমরা কখনো দেখি নাই, বাট মনে হয়েছে এটা ভালো হইতে পারে, দেন আমরা করছি। এবং আমরা কাস্টমারের ফিডব্যাক নিছি। ফার্স্ট 2-3 মাসে আসলে তেমন কোনো সিগনিফিকেন্ট যে আমরা প্রফিটে ছিলাম এরকম না, আমরা জাস্ট কিঞ্চিত টাকা আমাদের আসতো। বাট যতজন কাস্টমার আসছে, ইচ অ্যান্ড এভরি কাস্টমার থেকে ফিডব্যাক নেওয়া হয়েছে। এবং আমার মনে আছে যে ফার্স্টে লেসন ছিল মাত্র 46টা, জাস্ট উইদিন 6 মান্থ ওর 8 মান্থ লেসনের সংখ্যা দাঁড়াইছে 100+। এবং একটা সিঙ্গেল প্রোগ্রামকে আমরা 4বার রেকর্ড করছি, রিশুট করছি, জাস্ট স্টুডেন্টদের ফিডব্যাক নিয়ে 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 নিয়ে। ওকে, সো আমার মতো হচ্ছে এটা অনেকেই বলবে আপনাকে অন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে, আপনাকে তো হয়তো প্রযোজ্য হতে পারে যে ব্যবসা যখন শুরু করে প্রথম 5-6 মাস আসলে কেউ টাকার চিন্তা এমনিও করে না, প্রথম 1 বছর কেউ টাকার চিন্তা করে না। প্রথম 1 বছর হচ্ছে আমার এটাকে একটা ভিত্তি দাঁড় করানো। আমি আউট অফ এক্সিস্টেন্ট হুট করে একটা ব্যবসা শুরু করছি, আমাকে কেউ চিনে না, আমার নাম চিনে না, প্ল্যাটফর্মের নাম জীবনে শুনে নাই, সে কেন ট্রাস্ট করবে। সো ফার্স্ট 1 ইয়ার ইজ অনলি সার্ভিং। আমি সার্ভ করব, আমার টাকা আসুক বা না আসুক, ওই 1 বছর যে সার্ভ করব ওইটার রিটার্নটা আমাকে আল্লাহ তাআলা পরবর্তীতে দিবে। সো আমার ফার্স্ট 3 মান্থ না, ফার্স্ট 1 ইয়ারই গেছে হচ্ছে এভাবে। আমরা তেমন কোনো সিগনিফিক্যান্ট রেভিনিউ যে জেনারেট করতে পারছি এরকম না, বাট আমরা স্টুডেন্ট যা পাইছি লাইক 500-600 স্টুডেন্ট, ওদের থেকে আমরা শিখছি, জানছি, ওদের রিভিউ কালেক্ট করছি। এবং আমি যখন ফার্স্ট রিভিউ পাইছিলাম, আমার এখনো মনে আছে, জাস্ট 12 জন রিভিউ দিয়েছিল, ভিডিও রিভিউ। অটোমেটিক্যালি চোখ থেকে পানি এসে পড়ছে যে ওয়াও, তারা হ্যাপি। ওকে, অ্যান্ড দ্যাট ওয়াজ ইট, দ্যাট ওয়াজ মাই হোল মোটিভেশন। এই হোল অপারেশন এরকম ছিল। ভাই আপনি তো মানে আপনার একটা স্কিল ছিল, এই স্কিলটাকে আপনি এডুটেক বিজনেসে কনভার্ট করছেন। এখন আমাদেরকে আজকে যারা শুনতেছে, সো সবাই কিন্তু এডুটেক বিজনেসে আসবে না, অ্যাকচুয়ালি সবার এডুটেক বিজনেসে আসার দরকারও নাই। সো পয়েন্ট হচ্ছে, সবাই যদি এডুটেক বিজনেসে না আসে, তাহলে আমরা আমাদের অডিয়েন্সকে একটা গাইডলাইন দিতে চাই, সেটা হচ্ছে একটা স্কিল শেখার পর সে এটাকে আসলে মার্কেটে সার্ভ করতে পারবে কীভাবে, বা কী স্কিল আসলে কীভাবে সার্ভ করা পসিবল, একটু শেয়ার করেন আমাদের সাথে। ওকে, দ্যাটস এ ইউনিক কোয়েশ্চেন। টু বি অনেস্ট, আমার এক্সপার্টিসে যে আমি সব বলতে পারবো সেটা আমি বলতে পারতেছি না। বাট স্কিল শিখে মেনলি আসলে মানুষ কী করে, একটা স্কিল ধরেন, অ্যাজ এন এক্সাম্পল, আমি অনলাইন স্কিল বাদ দিলাম, আপনি কথার কথা আপনি রান্না পারেন। হ্যাঁ, আমার মজার ব্যাপার হচ্ছে আমি শেফের কোর্স করে আসছি 3 মাস আগে, অনেক খুশিতে আমার জাস্ট ইচ্ছা হয়েছে আমি করে আসছি। তো ধরেন আপনি রান্না পারেন,
আপনার একটা স্কিল না এটা, আপনি এই স্কিলটা দিয়ে কী করবেন? আপনি একটা জায়গায় গিয়ে মানুষকে রেঁধে খাওয়াবেন, মানুষকে তো সার্ভ করা। আপনি ড্রাইভিং পারেন, আপনি কি করবেন? আপনি একটা যাত্রীকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন। আপনি ডিজিটাল মার্কেটিং পারেন, কি করবেন? একটা বিজনেসের যার মার্কেটিং থেকে মার্কেটিং দিবেন। সিম্পল হিসাবে স্কিল আসলে ইউজ হয় সার্ভিসের ক্ষেত্রে। আমার একটা দক্ষতা আছে যেটা একটা মানুষকে হেল্প করতে পারে। কথার কথা আমি একদম একদম ডিপে যাই, আমি মাটি কাটতে পারি। এক লোকের বাড়ি করবে, ওর মাটি কাটা দরকার, আমার এই স্কিলটা আছে, আমি তাকে সার্ভ করলাম। স্কিলের নিডটা তখনই আসে যখন হচ্ছে আরেকটা পার্সনের এই প্রবলেমটা আছে, আমার স্কিলটা সেটা সলভ করবে। এখন আপনি যে বললেন এডুটেকের যে বিষয়টা, এডুটেকের বিষয়টা হচ্ছে কীরকম? এটা হচ্ছে প্রি একটা স্টেজ, একটা পার্সন স্কিলফুল সে না, তার জন্য এডুটেক আমরা প্ল্যাটফর্ম আছে যে সেজন্য স্কিলফুল হইতে পারে। এখন আমাদের স্টুডেন্টরা স্কিলফুল হয়ে কী করে? হয় সে কোনো এজেন্সি দাঁড় করায়, ফ্রিল্যান্সিং করে, বা সে সর্বোচ্চ সর্বোচ্চ যেটা সবচেয়ে বেস্ট, আমি বলবো সবচেয়ে বেস্ট অপশন, সেটা হচ্ছে যে সে তার স্কিলটাকে ইউটিলাইজ করে, কিছু ফান্ডিং ইউটিলাইজ করে, একটা টিম বানিয়ে কম্বাইন করে সেটা ব্যবসাতে। বেশিরভাগের ক্ষেত্রে এটা দেখতেছি সবচেয়ে বেশি সাকসেস রেট, যে ইদার তারা একটা অনলাইনে কথার কথা ফুডের বিজনেস দিছে, তারা কোনো অনেকে আমাদের প্ল্যাটফর্ম থেকে শিখেও এডুটেক বিজনেসে যায়, অনেকে এজেন্সি দিছে। টু বি অনেস্ট, স্কিলটাকে আসলে আমাদের দেশের মানুষ বেশিরভাগই, আমি যেটা দেখতেছি রিসেন্টলি, ফ্রিল্যান্সিং থেকে একটু একটু মানুষ আস্তে করে সরে আসতেছে, এখনও করতেছে, নতুনরা তো করবেই। যারা একটু স্কিলফুল না, তারা ওই স্কিলটাকে নিয়ে তারা হচ্ছে আরও কিছু স্কিলকে কম্বাইন করে তারা একটা বিজনেসের দিকে যাচ্ছে। সো ইদার ইউ ক্যান গিভ ডিরেক্ট সার্ভিস, অথবা একটা গ্রুপ হয়ে সার্ভিস, অথবা আপনি একটা বিজনেস করতে পারেন। সো আমার মতো 3টা অপশন আছে, হতে পারে আরও অপশন অ্যাভেলেবল হতে পারে। ভাই আমরা তো স্কিল নিয়ে কথাবার্তা বলতেছি, সো ফ্যাক্ট হচ্ছে দেখেন আমি হইলাম একজন ডিজিটাল মার্কেটার, বাট আমি কিন্তু প্রথমেই ডিজিটাল মার্কেটিংয়ে আসি নাই। আমি ডিজিটাল মার্কেটিং আসার আগে আরও বেশ কিছু জিনিস ট্রাই করছিলাম। এক্সাম্পল, আমি একটা সময় ফটোগ্রাফি করতাম, আমার ভাল লাগে নাই। আমি গ্রাফিক ডিজাইন ট্রাই করছিলাম, আমার ভাল লাগে নাই। আমি ওয়েব ডেভেলপমেন্টও শিখছিলাম, আমার ভালো লাগে নাই। আমি এসইও শিখছিলাম, ওটাও আমার ভালো লাগে নাই। ফাইনালি আমি যখন পেইড অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করা শুরু করছি, এটা আমাকে খুব মানে ট্রিগার করছে, যে আমার ভালো লাগছে যে পেইড অ্যাডভার্টাইজমেন্ট বেশ ডেটা অ্যানালাইসিস, ক্রিয়েটিভিটি, কন্টেন্ট অনেক কিছুর মানে সংমিশ্রণের একটা ক্যারিয়ার। সো এটা আমাকে ট্রিগার করছে এই জিনিসটা, যে আমার ভেতর ক্রিয়েটিভিটি ব্যাপারটা আছে, আমি ক্রিয়েটিভিটি দেখাইতে চাই। এখন আপনিও অনেকগুলো স্কিল কিন্তু এই যে আপনিও কিন্তু একই সাথে ফটোগ্রাফি করেন, আপনি একজন ডিজাইনার, আপনি একজন এডিটর, আপনি একজন ডেভেলপার, আপনি এদিকে রান্নাবান্নাও শিখছেন ভেরি রিসেন্টলি। সো এই যে আপনি অনেকগুলো স্কিল শিখছেন, এখন পয়েন্ট হচ্ছে যে এই স্কিলগুলো শেখার পেছনে কোন জিনিসটা অ্যাকচুয়ালি আপনাকে ট্রিগার করছে। আমাকে ট্রিগার করছিল কন্টেন্ট ব্যাপারটা, যে কন্টেন্ট মানে কন্টেন্ট একটা ইন্টারেস্টিং জিনিস, অ্যান্ড পেইড অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করতে গেলে কন্টেন্ট নিয়ে কাজ করতে হয়, এটা আমাকে ট্রিগার করছে। সো আপনাকে কোন জিনিসগুলো ট্রিগার করছিল এটা আমাদের সাথে শেয়ার করতে পারেন, পাশাপাশি আমাদের অডিয়েন্সকে বোঝাইতে পারেন যে সে কিভাবে বুঝবে কোন স্কিলটা তার জন্য, মানে কোন জিনিসটা মানে কোন ট্রিগারটা থেকে সে বুঝে নিবে স্কিলটা আমার জন্য। আচ্ছা, ট্রিগার পয়েন্টের থেকে আমি যদি বলি, সেটা হচ্ছে আমি আপনাকে একটু আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে বার্গার অ্যান্ড শর্মা। এখন আমার স্কিলের ক্ষেত্রে যদি আমি বলি যে আমি শুরুটা হয়েছিল এসইও দিয়ে, এসইও শিখছি, ব্লগিং শিখতে গিয়ে ওয়ার্ডপ্রেসে সুইচ করছি, ওয়েব ডিজাইনিং শিখছি, দেন কন্টেন্ট ক্রিয়েশনে আসা, এটার থ্রোতে ভিডিও এডিটিং, কন্টেন্ট বানাচ্ছে, ভিডিও এডিটিং করতে হবে, এখানে ভিডিও এডিটিং শেখা, গ্রাফিক ডিজাইন শিখছি। দেন আস্তে আস্তে আমার হঠাৎ করে মনে হয়েছে আমার রান্নাবান্না শেখা হচ্ছে, আমি 3 মাসে শেফের কোর্স করে ফেলছি। আমার ক্ষেত্রে স্কিলের ক্ষেত্রে ট্রিগার পয়েন্টটা হচ্ছে, আমি এক শব্দ বলবো যে এক্সপ্লোরেশন। দেখেন, আমি আপনাকে একটু আগে বললাম যে আসলে আমি একটা জিনিস না খেয়ে বলতে পারতেছি না এটা আমার জন্য ভালো না কিনা। অ্যাজ অ্যান এক্সাম্পল, আপনি অ্যাজ অ্যান এক্সাম্পল আপনি বার্গার খাইছেন, শর্মা খাইছেন, আপনি কি লাজানিয়া খাইছেন কখনো? বলুন, নাম শুনছেন? ওকে, লাজানিয়া খুব মজার একটা খাবার। আপনি হয়তো পিৎজা খাইছেন। ওকে, দেখেন এখন আমার ক্ষেত্রে বলতে পারতেছি না আমার কোনটা ভাল লাগবে, আমি জানি না। এবং আমি এটাও বলতে পারবো যে আমি যে এখন যেটা ভালো লাগতেছে আফটার 5 ইয়ার্স এটা আমার ভালো লাগবে কিনা। ওকে, আমরা সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে কোন জায়গাতে ভাই, যে আমি টু বি অনেস্ট, বাংলাদেশের গণ্ডিতে ধরেন আপনি এখন এই জায়গাতে বসে আছেন, আপনাকে যদি আমি 20টা স্কিলের নাম বলতে বলি, আপনি কিন্তু এক ধাঁচে 20টা স্কিলের নাম বলতে পারবেন না। বাট পৃথিবী থেকে শুধু 20টা স্কিল এক্সিস্ট করে, 20টা কাজ এক্সিস্ট করে। ধরেন হচ্ছে যারা আর্টিস্টের মধ্যে দেখবেন যে শত শত ক্যাটাগরি,
যারা গান গায়, অনেক ক্যাটাগরি, যারা আপনার ধরেন হচ্ছে কেক বা সরি, যারা ধরেন হচ্ছে আপনার কথার কথা আহ, কি বলা যায়, যারা ধরেন হচ্ছে আপনার কথার কথা রান্না করতেছে, মাল্টিপল মাল্টিপল নিশ, কন্টিনেন্টাল, এশিয়ান, ব্লা ব্লা। এখন হচ্ছে আমরা আমাদের এই গণ্ডিতে বসে, টু বি অনেস্ট, আমরা আসলে জানি না যে পৃথিবীতে কত কিছু এক্সিস্ট করে। এবং টু বি অনেস্ট, আমরা সারা জীবন জানার চেষ্টা করলেও জানা শেষ হবে না, শেষ হবে না কোনো দিন না। এবং আপনার একটা কথা আছে না যে দুনিয়া থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো, আসলে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করলেও জ্ঞান অর্জন করা শেষ হবে না। সো আমার মধ্যে হচ্ছে ট্রিগার পয়েন্টের কোশ্চেনটা আপনি করছেন না, ট্রিগার পয়েন্টের কোশ্চেনটা হচ্ছে শুধুমাত্র নিজের প্যাশনকে খোঁজার ক্ষেত্রে যদি আমি হচ্ছে এটাকে ব্যবহার করি যে আমার কোনটা ভালো লাগে, তখনই হচ্ছে আমি এটাকে খোঁজা শুরু করব। তারপর আমি এটা টেস্ট করব, টেস্ট করে যদি ভালো লাগে আমি এটাকে আবার খাবো, যদি টেস্ট করে ভালো না লাগে দেন আমি আর খাবো না। আপনি বললেন না যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার ভালো লাগছে, স্টে করছেন, আমার ওই ডিজাইনিং শিখে ভালো লাগছে, আমি স্টে করছি। সো একটা কমফোর্ট জোন যখন আমি পেয়ে যাই, এটাকে আমার ভালো লাগতেছে, তখন আমি এটাতে স্টে করব। আর আরেকটা জিনিস আমি বলি, প্যাশন শব্দটাকে আমরা অনেকে মিস ইউজ করি বা আমরা মিস আন্ডারস্ট্যান্ড করি। আপনার মতে মনে হতে পারে প্যাশন মানে হচ্ছে হবি। হ্যাঁ, আমার গাছ লাগাতে ভালো লাগে, সাইকেল চালাতে ভালো লাগে, ছোটোবেলা পড়ছি, হবি, মাই হবি। আমরা অনেকে মনে করি প্যাশন হচ্ছে হবি। হ্যাঁ, দের ইজ নাথিং রং, বাট প্যাশনটাকে যদি আমি আরেকটু ঊর্ধ্বে নিয়ে যাই, উপরে নিয়ে যাই, আমার মতে প্যাশন হচ্ছে ওই কাজটা, যেই কাজটা যদি আপনাকে কেউ টাকা নাও দেয়, আপনি সেটা উইলিংলি করতে ভালোবাসবেন। যে কাজটা আপনাকে ধরুন বলা হলো যে আচ্ছা ঠিক আছে, অ্যাজ এন এক্সাম্পল আমার ক্ষেত্রে যদি হয় যে তুমি একটা ওয়েবসাইট বানিয়ে দাও, সুন্দর যেন হয় এবং আমার বিজনেসের জন্য লাভ হয়। আপনি নতুন, আপনাকে সে কোনো টাকা অফার করলো না, বাট ইউ লাভ ইট। আপনাকে বলে একটা ভিডিও এডিট করে দাও, তো ভিডিওটা খুব স্পাইসি হবে, আমি ট্রেলার বানাবো আমার আপকামিং কোনো সিরিজের জন্য। আপনি হয়তো টাকা পাচ্ছেন না নতুন ক্ষেত্রে, বাট ইউ লাভ ইট। আপনি কিন্তু মন থেকে কাজটা করবেন। আমাকে যদি বলা হয়, একটা সত্যি কথা বলো, আমাকে যদি আপনি আজকে বলেন যে আচ্ছা মেহেদী ভাই, কালকে আমার কোনো একটা আত্মীয়র বিয়ে আছে, আপনি একটু এসে ফটোগ্রাফি করে দেন, আমি 100% শিওর আমি টাকার কথা কোনোদিন আপনাকে বলবো না, যেহেতু এটা আমার প্রফেশন না ফর দ্য প্রথম পয়েন্টে। বাট এমনিতেও টাকার প্রসঙ্গ এখানে আমার ক্ষেত্রে এক্সিস্ট করবে না, বিকজ আই লাভ ফটোগ্রাফি, আমার ফটোগ্রাফি ভাল লাগে। তো যদি হচ্ছে কোনো ব্যক্তি ওইটাকে বের করে ফেলতে পারে, দেন হি ইজ লাকি। এবং এটা বের করার ক্ষেত্রে আপনার ট্রিগার পয়েন্টটা হচ্ছে আমার মধ্যে এক্সপ্লোরেশন, এক্সপ্লোর করতে হবে, বিভিন্ন জিনিস খাইতে হবে, ট্রাই করতে হবে, দেন টুডে ওর মোড আমি বের করে ফেলতে পারবো। সো ভাই প্যাশন জিনিসটা আমি একটু অ্যাড করি, মানে প্যাশন জিনিসটা আসলে কি আমার কাছে, মানে আমার কাছে প্যাশন বলতে যেটা ফিল হয় আর কি, যে আমাকে যদি কোনো একটা কাজ করার জন্য কেউ কোনো দিন পয়সা না দেয়, আমার কোনো একটা স্পেসিফিক কাজ থেকে যদি কোনো ইনকাম জেনারেট না হয়, স্টিল যদি এই কাজটা আমি করতে পারি বা আমার মন থেকে যদি কাজটা আসে, তাহলে আমার কাছে মনে হয় এটা প্যাশন, মানে এটা প্যাশনের জায়গা। আমি 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 জাস্ট এক্সাম্পল দিই, আমি একটা ফিলোসফিতে বিশ্বাস করি। আমার ফিলোসফিটা হচ্ছে, আমাকে একবার একজন জিজ্ঞাসা করছিলেন যে হ্যাপিনেস মানে কি। আমি অনেক চিন্তা ভাবনা করছি, আসলে হ্যাপিনেস মানে আসলেই তো সুখ, এটা তো একটা মেন্টাল জিনিস, তাই না? একটা মেন্টাল, মানে মেন্টাল সিচুয়েশন। সো সুখ ব্যাপারটাকে এক্সপ্লেনেশন আসলে কীভাবে করা যায়। সো আমি অনেক চিন্তা ভাবনা করে আমার কাছে মনে হয়েছে, দেখেন আমাদের মানুষের লাইফে, মানে আমাদের কিন্তু সময় হচ্ছে আমাদের হাতে কত, 24 ঘন্টা। সো এই 24 ঘন্টার মধ্যে আমরা কিন্তু দেখেন 6-7 ঘন্টা ঘুমের মধ্যে চলে যায়, 8 থেকে 10 ঘন্টা আমাদের আসলে প্রফেশনাল লাইফের পেছনে চলে যায়। সো চলে গেল অলমোস্ট 16 ঘন্টা, 16-17 ঘন্টা। এরপর 2-3 ঘন্টা তো আসলে ঢাকা শহরে জ্যামের মধ্যে চলে যায়। সো এইভাবে চলে গেল 19-20 ঘন্টা। আমার হাতে আছে কিন্তু আর মাত্র 4 ঘন্টা, যে 4 ঘন্টা আমাকে খাইতে হয়, ধরেন নানা রকম কাজকর্ম করতে হয়। সো মানে আমার না এই যে ডেইলি লাইফটা মেনটেন করতে গিয়ে আমি না আর ওই যে প্যাশন বা একটু একটু ফ্যামিলিকে সময় দেওয়া, এই জিনিসগুলো না হয়ে ওঠে না। সো আমার হাতে আরও ধরেন যে 4 ঘন্টা আছে, আমি ধরলাম এখানে আমি খাওয়া দাওয়া প্লাস ফ্যামিলিকে সময় দিলাম, বন্ধু বান্ধবকে সময় দিলাম, এখানে চলে গেছে আরও 4 ঘন্টা। তো সব মিলে 24 ঘন্টা কিন্তু শেষ। সো প্যাশনের পেছনে আমি সময়টা দিব কখন? এই টাইমটা না আসলে দেওয়ার সিচুয়েশন আমাদের থাকে না। সো আমার কাছে মনে হয় যদি আমি আমার আমার ক্যারিয়ারটাই যদি আমার প্যাশন হয়, লাইক ধরেন আমি ফটোগ্রাফি করি, ফটোগ্রাফি আমার প্যাশন এবং আমার প্রফেশনটাও ফটোগ্রাফি, তাহলে দেখেন আমার প্যাশন অ্যান্ড মানে প্রফেশন দুটো কিন্তু এক হয়ে গেল। আর দুটো যখন এক হয়ে গেল, তাহলে কিন্তু আমি দেখেন মানে আমি যেমন স্যালারি পাচ্ছি মানে আমার প্রফেশন থেকে, ঠিক একইভাবে মেন্টাল স্যাটিসফ্যাকশন পাচ্ছি আমার প্যাশন থেকে, অ্যান্ড ফ্যামিলিকেও সময় দিতে পারতেছি, আমার ঘুম টুম সব কিছু নর্মাল চলতেছে। সো এই জিনিসটা না আমার কাছে আসলে মানে মনে হয় আর কি, যে এইটাই আসলে মানে মানে এই প্যাশনকে আমি এভাবে এক্সপ্লেনেশন করি আর কি। সো এই আর কি ভাই।
এটা হইতে পারে না। আমি বলবো যে এটা সূত্র। আমাকে একটা ওয়ার্কশপে ইনভাইটেশন ছিল, নাম ছিল উইনার মাইন্ডসেট। আমি ওয়ার্কশপটাকে এমনভাবে ঘুরে নিছি যে উইনার মাইন্ডসেট থেকে আমি আসলে মাইন্ডসেট, সফলতার পিছনে, সফলতা বলতে কি বোঝায়, এটার পিছনে হ্যাপিনেস, ওইটার পিছনে প্যাশন। দিন শেষে আমি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে দেখছি আসলে প্যাশনটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। বিকজ আপনি প্যাশন যদি আপনার পেয়ে যান, দেন আপনি হ্যাপি থাকবেন। হ্যাপিনেস ইজ ইকুয়াল টু সাকসেস। আর যার জীবনে হ্যাপিনেস আছে তার জীবনে সফলতা আছে। আমি গ্যারি ভেনারচিক একটা কথা বলছিল যে সাকসেস ইজ নট হ্যাভিং $1 million ইন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সাকসেস ইজ ওয়েকিং আপ ইন দ্য মর্নিং উইথ গুড মুড। আমরা কয়জন সকালে ঘুম থেকে উঠে চিন্তা করি যে আজকের দিনটা খুব মজা হবে? চিন্তা করি না। আমার আমার আপনার ক্ষেত্রে হইতে পারে যে আজকে অনেক ক্লায়েন্টের প্রেশার যাবে, আজকে ও এটা বলবে, আজকে এইটা করতে হবে। তার মানে কি আসলে আমি হ্যাপি? না, এই হ্যাপিনেসটা আসবে প্যাশন থেকে। এবং আপনি যেটা বলছেন এটা মনে হতে পারে না, আমার মতে এটাই হচ্ছে আসল সূত্র। আর আরেকটা জিনিস আপনাকে আমি বলবো, সেটা হচ্ছে যে আপনি বললেন যে সময়টা কীভাবে পাবেন। আপনি সারাদিন স্পেন্ড করার পরে পেশনের জন্য সময়টা পাচ্ছেন না। টু বি অনেস্ট, এটা হয়তো আপনার ক্ষেত্রে আমি বলতে পারবো না। আমি যেহেতু জেনজি, আমার জেনজিকে আমি এটা বলতে পারবো যে এই যে সময়টার কথা, যে সময়টার প্রবলেমটার কথা আপনি বললেন যে আসলে আমার সময়টা কই এগুলো ট্রাই করার। ওই যে আমি আগে বললাম যে সারাদিনে যদি আমি 12টা বইয়ের পেছনে সময় স্পেন্ড করি, আমি সময়টা পাবো কই? আর একটা জিনিস আমি বলি যে রিস্ক বা ট্রাই করা, একটা জিনিসকে ছেড়ে একটা জিনিসের পিছনে ডেডিকেশন দেওয়া, এইটা আপনাকে যদি করতে হয়, যদি আপনি বা যে শুনতেছেন সে জেনজি হয়, তার ক্ষেত্রে তোমার 20 বছর বা 25 বছর হওয়ার আগেই করতে হবে। এটা আমার ফিলোসফি। কারণ হচ্ছে একটা সময়ের পরে আমাদের যে দায়িত্বর বোঝাটা, এইটা আসলে আমাদেরকে হইতে দিবে না। আমার একটা প্রিয় মুভি আছে, আমার ওয়ান অফ দ্য ফেভারিট মুভি, নাম হচ্ছে তামাশা। তামাশা, রণবীর কাপুরের। আহ, ওই মুভিতে একটা সিন আছে। সিনটা কীরকম যে ও সিএনজিতে করে যাচ্ছে, সিএনজি যে ড্রাইভারটা সে গান গাইতেছে। তো রণবীর কাপুর বলতেছে যে আচ্ছা তোমার কি মুম্বাই যাওয়ার শখ নাকি, এত গান গাইতেছো যে? বলে যে শখ এখন নাই, শখটা ছিল। বলে যে কীভাবে? বলে যে এক সময় আমি স্টেজ কাঁপাইতাম, সবাই আমার গানের জন্য আমাকে অ্যাপ্রিসিয়েট করতো। কিন্তু কি হইলো যে একটা সময় পরে যখন দেখলাম যে আমার বয়স হচ্ছে, বাবা মা বিয়ে করে দিল, বউ বাচ্চা হইলো, দায়িত্ব বেড়ে গেল, বাচ্চার এইটা, বউয়ের এটা, এগুলো ম্যানেজ করতে গিয়ে দেখলাম যে গান থেকে তো আমার এই টাকাটা আসতেছে না, এখন কিছু তো করতে হবে। তো সেই জায়গা থেকে সে আসলে ওই যে সে ওর প্যাশনটাকে আর একটু নার্চার যে করবে, সেই সময়টা সে পায় নাই। সে এখন দিল্লিতে চলে আসছে, সে সিএনজি চালায়। সে বললো যে এখন আমাকে পুরা এরিয়াতে কেউ চিনবে না যে আমি আসলে কী, কিন্তু এক সময় মানুষ জানতো আমি আসলে কী ছিলাম। তো ওই সিনটা দেখে আমার একটা জিনিস রিয়ালাইজেশন হয়েছিল, আসলে আমরা একটা সার্টেন টাইম পরে, টু বি অনেস্ট, যতই আমার ভিতরে শক্তি থাকুক, আমার ভিতরে সে এনার্জি থাকুক, কিছু না কিছু কারণে আসলে দায়িত্ববোধের যে বিষয়টা, ওইটার কারণে আসলে আমি সময়টা পাবো না। এবং আমি ওই দিনও ওয়ার্কশপে একটা কথা বলছিলাম যে দেখো তোমরা এখন যে স্টেজে আসো ভার্সিটির লাইফে বা কলেজ লাইফে, ওরা ভার্সিটির স্টুডেন্ট ছিল, তুমি থার্ড ইয়ারে পড়ো, ফোর্থ ইয়ারে পড়ো, কয়দিন পরে তোমার রেস শুরু হয়ে যাবে। এটা এটা না চাইলেও তার করতে হবে। সে যদি 1 বছর বেকার থেকে ঘরে বসে থাকে, ওর ফ্যামিলি ওকে কী করবে সেটা ও ভালো করে জানে। তো ওর যে এক্সপ্লোর করার সময়টা না, এটা আসলে এখন এই যে ভার্সিটি 4টা বছর সময়, কলেজে 2টা বছর সময়, এই সময় যদি কেউ হচ্ছে ওই সে কারো পিছনে ছুটে ছুটে সময় স্পেন্ড করে, সে যদি ওইটা এক্সপ্লোর না করে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের লাইফে দেখছি, বন্ধু বান্ধবকে দেখছি, তারা আসলে আর ফিরতে পারে না। যে আমি এখন খুঁজি প্যাশনকে, খুব রেয়ার কেস যে সে হয়তো বলবো যে আমি 5 বছর গ্যাপ ইয়ার নেই, আমার ফ্যামিলি খুব সাপোর্টিভ, আমাকে 5 বছর সময় দিবে। ওই যে আপনি যেটা বললেন যে ওই একটা টাইম অ্যালাউ করা, টাইমটা আমাকে ফ্যামিলিয়ার অ্যালাউ করতে দিবে না। সো আমার মতো হচ্ছে এই টাইমের মধ্যে যদি আমি খুঁজে পেতে পারি দেন গ্রেট, না হলে আমি আসলে ওই যে আমি ফাইসা গেছি, মাইঙ্গাচি পাই, এটা আর কি। ভাই এই যে জেনজির কথা বললেন, সো জেনজি নিয়ে একটা মজার জিনিস শেয়ার করি। যখন জুলাই আন্দোলন চলতেছিল আর কি 2024-এ, সো যখন জুলাইয়ের আন্দোলন চলতেছিল, তো ওই সময়টা দেখা গেছে কি যে আন্দোলনটা জেনজিরাই করতেছিল। সো দেখা গেছে কি জেনজিরা আন্দোলনে আসতো দুপুরের পর, এবং এটা একটা মিম আসছিল মার্কেটে। মিমটা হচ্ছে এমন যে এরা দুপুরের পরে আন্দোলনে আসে, রিজন হচ্ছে এরা 12টা পর্যন্ত ঘুমায়। সো এরা ঘুম টুম শেষ করে এরপর লাঞ্চ করে এরা আন্দোলনে নামে। সো এটা একটা ছোট মিম মার্কেটে আসছিল আর কি। সো জাস্ট আমি মিমটাকে রিয়েলিটি ধরে নিচ্ছি, অ্যান্ড আমি এই রিয়েলিটি থেকে যেটা মিন করতেছি সেটা হচ্ছে
জেনজিরা একটু কমফোর্ট জোনে থাকে। সো এই যে যেমন আমরা একটা পডকাস্ট বানাচ্ছি, আমার ধারণা এই পডকাস্ট অনেক বেশি মানুষ হয়তো নাও দেখতে পারে, বা জেনজিরা হয়তো অনেক বেশি নাও দেখতে পারে। রিজন হচ্ছে এটা একটু কমফোর্ট জোনের বাইরের কন্টেন্ট, কারণ অনেক বড় কন্টেন্ট, একটু বোরিং কন্টেন্ট, বাট একটা 30 সেকেন্ডের রিল এই টাইপের জিনিসপত্র কিন্তু কমফোর্ট জোন। সো জেনজিরা একটু কমফোর্ট জোন, এই কারণে রিল টিল হাবিজাবি এগুলো একটু বেশি দেখে ওরা। সো ওরা একটু কমফোর্ট জোনের মধ্যে থাকে। এদিকে আপনিও কিন্তু একটু জেনজি, মানে আপনার যে বয়স আপনি কিন্তু জেনজি। সো এই যে আপনি জেনজি, সো মানে জেনজিদের আসলে কমফোর্ট জোন থেকে বের হওয়া কতটা জরুরি, মানে কেন আমাদের জেনজিদের কমফোর্ট জোন থেকে বের হইতে হবে, মানে এটার পেছনে বা সামনে বা এটার জন্য আপনি লজিক দিবেন কিনা। সো আমি বিলিভ করি যে আপনি মানে এই যে একটা আর্লি সাকসেস পাইছেন, এটা কিন্তু কমফোর্ট জোন থেকে বের হওয়ার জন্যই পাইছেন, আদারওয়াইজ কিন্তু পাইতেন না। সো একটু আমাদেরকে মোটিভেট করেন আমাদের জেনজিকে যে আমাদের কমফোর্ট জোন থেকে বের হওয়া কতটা ইম্পর্টেন্ট। কতটা ইম্পর্ট্যান্ট কি, আসলে ইম্পর্ট্যান্ট তো বেশিটা আপনি জানেন, আমিও জানি। সবচেয়ে বড় বিষয় কি, এটা আমি ওই দিন আমার টিমকে বলছিলাম, দেখেন রাসেল ভাই, আহ, আপনি সকালে ধরেন আপনি নাস্তা করেন নাই, দুপুরেও নাস্তা করেন নাই, শুধু দুপুরে আপনি লাঞ্চ করেন নাই, আহ, তো আপনি দুপুরেও লাঞ্চ করেন নাই। এখন রাতের বেলা আপনার খিদা লাগবে কিনা? হ্যাঁ, ধরুন আমরা রোজা রাখি না, রোজা রাখার পর সন্ধ্যাবেলাটা প্রচুর খিদা লাগে না? দিন শেষে হচ্ছে ক্ষুধার বিষয়। জেনজির সমস্যাটা কি বা আমাদের সমস্যাটা কি? আমাদের আগের জেনারেশন কিন্তু খুব স্ট্রাগল করছে। আপনার বাবার দিকে দেখেন, আমার বাবার দিকে দেখেন, তারা কিন্তু হচ্ছে প্যাশন, মনের মতো কিছু করব আমি, হ্যাঁ আমি আর্টিস্ট হব, মিউজিশিয়ান হব। কয়জনের বাবা মা এটা দেখছে? দে ওয়্যার ইন সার্ভাইভাল মোড। আগের জেনারেশন তারা সার্ভাইভ করছে এবং আমাদেরকে একটা স্টেজে নিয়ে আসছে। আমার অডিয়েন্স এখন যে ভিডিওটা দেখতেছে, হি অলরেডি হ্যাজ এ ফোন, তার ইন্টারনেট আছে, সে ফোনটা দেখতেছে, হি ইজ অলরেডি ইন এ কমফোর্ট জোন। সে কমফোর্ট জোনে বৈশা জিনিসটা এনজয় করতেছে। সো এখন এই জিনিসটা থেকে বের হওয়াটা যে জরুরি, এটা আমি বলবো না, আমি বলবো বের কারা হতে পারবে, যাদের মধ্যে ক্ষুধা আছে। কিসের ক্ষুধা? ধরন হচ্ছে যার ওই ক্ষুধাটা আছে যে ভাই আমি আসলেই এর রেসের অংশ হব না, আমি নিজের মতো করে কিছু করব, আমি আমার প্যাশনকে খুঁজে বের করব, আমি আমার লাইফটাকে এনজয় করব। ওকে, ওই যে জিন্দিগি না মিলেগে দুবারা, যারা এই ফিলোসফিতে বিশ্বাস করে যে আমি একটা লাইফ আছে, এই লাইফটাকে আমি সর্বোচ্চ ইউটিলাইজ করব, যার ওই খিদাটা আছে, ও সফল হবে। ও কমফোর্ট জোন থেকে বের হই, তোরে বলতে হবে না যে ভাই তুমি বের হও। একটা গরিব ঘরের ছেলে দেখেন না, কদিন পর নিউজ হয় যে সেইখানে চান্স পেয়েছে, ওইখানে চান্স পেয়েছে, তার ক্ষুধা আছে ভাই, ওর ওইটা নাই যেটা আমাদের আছে। ও ওই ক্ষুধাটা পেয়ে, অভাবটা পেয়ে আসছে। জেনজি এটা পাচ্ছে না, জেনজির অলরেডি রেডি সব কিছু। আপনি বলতে পারেন যে না, অনেকে স্ট্রাগল করতেছে, লোকাল বাসে চড়তেছে। জেনজি যেটাকে স্ট্রাগল বলতেছে, যে আরে আমার তো ঠিক মতো আমি হচ্ছে সপ্তাহে একবার পিৎজা খেতে পারি না, আমি হচ্ছে মেসের লাইফ লিড করতেছি, দিস ইজ নট স্ট্রাগল। এটা একটু আপনার বলতে পারি যে একটা ছোঁয়া। যদি আপনি অরিজিনালি স্ট্রাগলের কথা বলেন, যে গল্পগুলো উঠে আসবে, এই গল্পগুলো ওরা কোনোদিন ফিল করে নাই, যে স্ট্রাগলগুলো আসলে মানুষ করে আসছে। তো আমি বলবো যে আসলে কমফোর্ট জোন থেকে বের হতে হলে তার খিদা লাগবে। প্রথমত হচ্ছে যে কিসের খিদা? তার আসলে কিছু করার খিদা, এবং এই খিদাটা আসলে হয়ও। প্রত্যেকটা জেনজির টুডে ওর টুমোরো খিদাটা হবে। কখন হবে বলেন তো? ওই অনার্সটা শেষ হবে, মাস্টার্সটা শেষ হবে, হয় একটা ফ্যামিলি থেকে কোনো একটা বড় ধরনের প্রবলেম তৈরি হয়ে যাবে, হয়তো তার পছন্দের মানুষের বিয়ে হয়ে যাচ্ছে, ওই সময় তার প্রবলেমটা হবে, ওই সময় তার খিদাটা প্রচণ্ড হয়ে যাবে, যে কী করবো কী করবো কী করবো। আমাদের এরকম স্টুডেন্ট আছে যে বলে যে ভাই আমি এইটাতে ভর্তি হবে এই প্রোগ্রামে, আপনার হয়তো এরকম স্টুডেন্ট হতে পারে যে আমি 3 মাসে করতে পারবো কিনা, 3 মাসে আমার টাকা আসবে কিনা। আমরা থেকে বলি যে গত 12 বছর তো পড়ালেখা করে কোয়েশ্চেন করো নাই একবারও শিক্ষককে যে টাকা আসবে কিনা, তোমার এত তাড়াহুড়া কেন? দেন সে বলে যে আমার ভাই প্রবলেম, লাইফে এই স্ট্রাগলিং ফেজ দিয়ে আমি যাচ্ছি। তো এই ক্ষুধাটা যে যার থাকবে, এই ক্ষুধাটা যার নিবারণ করার ইচ্ছা হবে, সে আসলে কমফোর্ট জোন থেকে বের হবে, ইন মাই ওপিনিয়ন। আর কমফোর্ট জোন থেকে বের হওয়ার ক্ষেত্রে আরেকটা বড় মোটিভেশন আমার ক্ষেত্রে যেটা আমি বলি, সেটা হচ্ছে, আপনাকে আমি একটা উক্তি বলি, যে আজকে আমার যে বয়স, আমি আমার লাইফের এখন পর্যন্ত সবচেয়ে ওল্ডেস্ট সেলফ দেখতেছি। যদি পিছনে তাকাই, আমি কিন্তু আজকে আমি আপনার লাইফের সবচেয়ে ওল্ডেস্ট পারসন না? অতীতের দিকে তাকালে আপনি গতকাল কিন্তু একদিন ইয়াং ছিলেন, আপনি আজকে ওল্ড। আপনি যদি
সামনে তাকান, আপনার ভবিষ্যতের দিকে তাকালে আপনি আজকে যদি বেঁচে থাকার কথা বলেন, আপনি আজকে সবচেয়ে ইয়াং, কারণ ভবিষ্যতে আপনি আরও বুড়ো হবেন। সো ইউ আর লিভিং দ্য ইয়াংগেস্ট ভার্সন স্টিল, যদি আপনি ফিউচারের দিকে তাকান। তার মানে এই যে সময়টা আমার আছে না, এই সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট সময়। ওকে, এবং রিগ্রেট অন ইউর ডেথ বেড, যেই কথাটা বলে যে আমি যখন হচ্ছে জীবনের শেষ স্টেজে থাকবো, যদি আল্লাহ আমাকে সেই তৌফিকটা দেয়, যদি যখন আমি পিছনে তাকিয়ে দেখব, তখন আমি আসলে দেখব কি যে আসলে যদি এটা করতাম তাহলে হয়তো এটা হইতো, যদি সেখানে উদ্যোগটা নিতাম তাহলে হয়তো এটা হইতো। ওকে, সো আমার ক্ষেত্রে এটা খুব মোটিভেট করে যে টু বি অনেস্ট, আমি এখনও ইয়াংগেস্ট ভার্সনে আছি। কালকে আমি একদিন বুড়া হয়ে যাব, পরের দিন আরও বুড়া হয়ে যাব, অলরেডি বুড়া হয়ে যাচ্ছি। তো এখন হচ্ছে কমফোর্ট জোন থেকে বের হইতে হবে। আর আরেকটা বিষয় আমি যদি বলি, সেটা হচ্ছে একটা গল্প আমি শুনছিলাম, এটা একটা বলতে পারেন আপনি ইসলামিক গল্প। এটা গল্পটা এরকম ছিল যে একটা ব্যক্তি, সে হচ্ছে আপনার নামাজ কালাম তেমন একটা পড়ে না, এবং সে এতটা বেশি এটাতে ইন্টারেস্টেডও না, সে মুসলমান। তো কী হয়েছিল যে একদিন কোনো একটা কারণে তার একটা অ্যাক্সিডেন্ট হয় এবং তার একটা পা চলে যায়। বাট ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে সে যে ফেস দিয়ে গেছে, ওইটা তাকে হচ্ছে কি করে খুব বেশি আল্লাহর কাছে নিয়ে যায়, যে সে কাইন্ড অফ হচ্ছে ওই স্টেজে, পঙ্গুত্ব স্টেজে সে আল্লাহকে ফিল করে এবং সে আবার ডেডিকেট হয়ে যায়। এখন ওই গল্পটার যে সামারি ছিল, সামারিটা কি ছিল জানেন? সামারিটা একটু ভয়ানক সামারি, যে হয়তো সে পঙ্গু হওয়ার পরে আল্লাহর কাছে ফিরে আসছে, আপনার জন্য পঙ্গু হইতে না হয় ফিরার জন্য। এখন আপনি যদি আমাকে জেনজিকে মোটিভেট করতে বলেন না, আমি যদি নিজে ফিউচারে ভিডিওটা দেখি, আমি যদি আমাকেও মোটিভেট করতে চাই, আমি সিম্পলভাবে বলবো যে আসলে আমার ওই জিনিসটা, ওই ক্ষুধাটা, ওই বিপদটা, ওই সিচুয়েশনটা আসার আগেই যদি হচ্ছে আমি একটু নিজের এই জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারি, নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতে পারি, নিজের সময়টাকে যদি ইউটিলাইজ করতে পারি, আমার মতো হচ্ছে আমার এই পঙ্গু হওয়ার আগেই আমার কেরিয়ারের ক্ষেত্রে, প্যাশনের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই এই হেদায়তটা হয়ে যাবে। তো ইন মাই ওপিনিয়ন হচ্ছে এটা লাস্ট পয়েন্টটা অ্যাজ এ মোটিভেশন হিসেবে বললাম। বাট আগের যে পয়েন্টটা বললাম যে ক্ষুধা, যে বিষয়টা, ক্ষুধাটা থাকতে হবে, দেন অটোমেটিক্যালি হচ্ছে আপনি আপনার এই প্যাশনটা খোঁজার জন্য নিজেই দেখবেন চেষ্টা করা শুরু করবেন। ভাইয়া আমার আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। লাইক ধরেন আমরা যারা একটু গ্রোথ মাইন্ডসেটের মানুষজন, আমরা যারা একটু 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 উঠতে চাই, একটু মানে গ্রোথ আছে আমাদের মানে মাথার ভেতরে, ব্রেনের ভেতরে, চাই আমরা পাখা মেলে উঠতে। সো দেখা যায় কি আমাদের সোসাইটি, আমাদের ফ্যামিলি ম্যাক্সিমাম ক্ষেত্রে না আমাদের পাখাগুলো বেঁধে রাখে, না আমাদেরকে উঠতে দিতে চায় না। সো আপনি তো মানে অনেক ইয়াং এইজ আপনার, সো এই যে এই প্রবলেমটা আরও বেশি হয়। সো ফ্যামিলির অনেক প্রেশার থাকে, বাইন্ডিংস থাকে। সো এরকম কোনো সিচুয়েশন আপনার সাথে হয়েছে কিনা, বা আপনি কোনো ফেস করছেন কিনা এরকম সিচুয়েশন? দ্যাট উইল বি ইমোশনাল কনভারসেশন, বাট এটা ফেস করছি কিনা বলবো না, আই এম স্টিল ফেসিং দি সিচুয়েশন, বাট নাও এটা একটু পরিবর্তন হয়েছে। টু বি অনেস্ট হচ্ছে আমি যদি কাউকে কোনো কিছু আজকে পডকাস্ট থেকে দিয়ে যেতে চাই, যদি আমার এই পডকাস্টে কারো কোনো বেনিফিট আসে, তাহলে আমি বলবো যে আসলে আমার মোটিভেশন, আমার কথা, আমার এই স্ট্র্যাটেজি থেকে সবচেয়ে বেশি হেল্প করবে হচ্ছে আসলে গল্পে, স্টোরিতে। আপনি আমাকে আজকে এখানে আহ, এই প্লেসটা দিয়েছেন বিকজ একটা সার্টেন এইজে যেখানে আমার পড়ালেখা করার কথা, সেই জায়গাতে হচ্ছে আমি ডিরেক্ট এক্সিকিউশনে চলে গেছি, আমি লার্ন করছি আমার এক্সপিরিয়েন্স থেকে। বাট এই যে আপনি বললেন যে সাপোর্টের যে বিষয়টা, সাপোর্টের বিষয়টা 99.999% বাবা মা তার ফ্যামিলিতে তার সন্তানকে এটা করবে না। কেন করবে না? এটা বাবা মার দোষ না। যে জিনিসটা আপনি আজকে দেখতেছেন, এখন অ্যাজ এন এক্সাম্পল, আমি এত ডিপে না যে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি চাচ্ছেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন, সে কি জানে ডিজিটাল মার্কেটিং কী? ওর বাবা মা জানে, সে বুঝবে না। আমার স্টিল এখনও যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, আমার ফ্যামিলিতে হোক, আমার রিলেটিভস, শ্বশুরবাড়ি, সব জায়গাতে, যে তুমি কি করো, ওই দিন আমাকে আমার ওয়াইফের টিচার জিজ্ঞেস করতেছে তুমি কি করো, কারণ আমি যদি বলি যে আমি এডুটেক ফাউন্ডার, সে বুঝবে না। আমি বলছি যে বুঝার সুবিধার্থে আমি একটা কোচিং সেন্টার চালাই, ঠিক আছে, যদিও কোচিং সেন্টার না, তো তার বুঝবে না। এখন ফ্যামিলির যে স্ট্রাগলের বিষয়টা আমি একটা সিম্পল ভাষায় বলি, এটার আউটকাম দুইটাই। সবচেয়ে বড় আউটকাম হচ্ছে যদি ফ্যামিলি সাপোর্টিভ না হয়, কাদের ক্ষেত্রে? যার অলরেডি আইডিয়া আছে। আই এম নট টকিং অ্যাবাউট যে সামওয়ান যে সে হচ্ছে ছন্ন ছাড়ানো। অনেকে মনে করতে পারে যে ড্রপ আউট জিনিসটা একটা গ্লোরিফাইড জিনিস,
হ্যাঁ, আমি ড্রপ আউট করছি মানে হচ্ছে ওয়াও, ড্রপ আউট, বিল গেটস ড্রপ আউট, স্টিভ জবস ড্রপ আউট। নো, ড্রপ আউট একটা বাজে জিনিস। তুমি একটা জিনিসে ছিলা, তুমি এখান থেকে বের হয়ে গেছো, এটার পারপোজটা কি? একটা উদ্দেশ্য নিয়ে বের হইছো। তো যাদেরই উদ্দেশ্যটা আছে তাদের ক্ষেত্রে আমি বলতেছি যে আমি অলরেডি একটা প্ল্যান আমার আছে, আই ওয়ান্ট টু এক্সিকিউট দিস, আমি এটা করতে চাই, আমি বিজনেসটা করতে চাই। এখন তাদের ক্ষেত্রে ফ্যামিলিটা কি প্রবলেম করবে? যদি তার ফ্যামিলি তার স্ট্রাগলটাকে না বুঝে, তাকে সাপোর্ট না দেয়, তাকে সময় না দেয়, অ্যাটলিস্ট তাকে মানসিকভাবে তাকে হেল্প না করে, তাকে যদি মোটিভেট না করে, তাকে যদি বিশ্বাস না করে, 90% কেসে সে আসলে এটা সফল করতে পারবে না। কারণ আপনার ব্যাকবোন কিন্তু ফ্যামিলি। আপনি যখন 18 বছর বয়স, আপনি যতই নিজেকে মনে করেন যে আপনি আপনি সেলফ সাস্টেন না, ঠিক আছে? আপনার পিতামাতা হচ্ছে সবচেয়ে বড় আপনার জন্য গাছ, বট গাছ, যার ছায়াতলে আপনি আছেন। ওইখান থেকে হচ্ছে আপনি আর বেরোতে পারবেন না। আমার ক্ষেত্রে জিনিসটা সেম ছিল। আমার ফ্যামিলি, আমি শুরুতে বললাম যে আমার বাবা সাপোর্ট দিছে। কারণ আমার বাবা হয়তো একটা পটেনশিয়াল আমার ভিতরে দেখছে যে এটা হইতে পারে যে সে একটা ভালো কিছু করতে চাচ্ছে, এবং তাকে বোঝানোর পর সে বুঝছে যে না, আসলে সে যেহেতু চাচ্ছে যে আর্লি স্টেজে কিছু করার। কারণ আমার বিশ্বাসটা কি? আমার বিশ্বাসটা হচ্ছে যে আমার যেহেতু জীবনের সময়সীমাটা এত একটা বেশি না, এবং একটা টাইম পরে আমি একটা দায়িত্ববোধে আটকে যাব, যেটা করার আর্লি স্টেজে করতে হবে। বাইরের দেশগুলোতে এটাই হয়। সে 18 বছরের পরে সে যদি তার মন চায়, সে যেটা করার সে সেটা করবে। বাইরের দেশে গ্যাপ ইয়ারটা নর্মাল, বাইরের দেশে ইউনিভার্সিটিতে না পড়াটা নর্মাল। তাদের দেশে এটা ওকে, আমার দেশে সেটা ওকে না। সেই জায়গা থেকে যখন আমি বলবো যে আমি আসলে চাচ্ছি একটা বিজনেস করব, উদ্যোক্তা হব, আমার আইডিয়া আসছে, এটা ফেল হওয়ার সম্ভাবনা 99%, কারণ 90% স্টার্ট আপ ফেল হয়, এটাও ফেল হতে পারে। তুমি আমাকে সাপোর্ট দিবে কি না? সাপোর্ট দিবে না? অ্যাজ ইউজুয়াল। সাপোর্টটা যদি না দেয় কী হবে? আমি ভরসা পাবো না, আমার ভয় লাগবে। তখন কি হবে যে তখন ফেল হইলে আমার নিজের টেনশনের আগে টেনশন হবে যে বাপ মা কী বলবে। হ্যাঁ, বলছিলাম তোমাকে দিয়ে তো হবে না, কি হইল? সময়ও খাইলা, টাকাও শেষ করলা, সব শেষ করলা। তো সেই জায়গাটা ফেস করে আসতে হবে। যারা ফেস করতে পারবে তাদের ক্ষেত্রে ভালো কিছু আছে, এবং টু বি অনেস্ট, তাদেরকে যখন আপনি রেজাল্ট দেখাতে পারবেন, তারা যখন বিলিভ করবে, তখন আবার সব ওকে। এটা আমরা বাংলাদেশে এটা কমন যে অনেক অনেক সিনারিও, ব্যবসার ক্ষেত্রে অনেক আদার সিনিয়র লাইফ অ্যাক্টিভিটিতে আপনি এটা করে ফেলছেন, একটা টাইম পরে দে উইল অ্যাকসেপ্ট। কখন? যখন তারা এটাকে মনে করবে যে না, আসলে ডিসিশনটা তার ভালো ছিল। যদি আপনার ডিসিশনটা ভালো না থাকে, অবভিয়াসলি তারা আপনাকে বলবে যে এটা তুমি কী করলা। বা যদি আইডিয়াটা ভালো হয়, আপনি এটা এক্সিকিউট করে দেখাইতে পারেন, আজ হোক, কাল হোক, 1 বছর পরে হোক, তারা এটাকে কী বলবে, অ্যাকসেপ্ট করবে। কিন্তু এই যে 2-3 বছর অ্যাকসেপ্ট করবে না, আপনি যদি হচ্ছে এটা কেয়ার করেন যে অন্য কেউ কি বলবে, আমার পাশের বাড়ির মানুষটা কি বলবে, ও আমাকে যদি পাগল বলে, আমাকে যদি বলে যে সে হচ্ছে ট্র্যাক থেকে বের হয়ে গেছে, ওর দিয়ে কিছু হবে না। আমার সিম্পল অ্যান্সার, যে ওই ইয়াতে 3 ইডিয়ট মুভিতে লাস্টের সিনে যখন সে বলে যে আমি ইঞ্জিনিয়ারিং করবো না, ফটোগ্রাফার হবো, তো বলে না যে ওই পাশের বাসার আঙ্কেলটা কি বলবে? সে বলছে যে ওই আঙ্কেল তো আমাকে খাওয়ায় নাই, পড়ায় নাই, ওর কথার ম্যাটার তো করতেছে না আমার কাছে। আমার ম্যাটার করতেছে তুমি কি বলবা, তুমি আমার বাবা, তুমি কি বলবা। তো দিন শেষে আসলে বাইরের মানুষজন, তারা ওই তারা ওই ফেজে আসার পরে আপনাকে যদি কিছু বলেও, এটা আপনাকে সুন্দর করে অ্যাকসেপ্ট করে নিতে হবে, অ্যাপ্রিসিয়েট করতে হবে, তাকে বাজে কিছু বলা যাবে না। বিকজ দিন শেষে সে তো আপনার জুতা পরে হাঁটে নাই, আপনার জুতাটা আপনি পরে হাঁটতেছেন। অ্যান্ড আমার বিশ্বাস একটা টাইম পরে আপনি সফল হওয়ার পরে তারাই আপনাকে আবার অ্যাপ্রিসিয়েট করবে। সো এই যে ফেজটা, এইটা আমার মতে হচ্ছে অন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে আমাদের যে জেনজি, তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফান্ডিং না, তার টিম না, তার স্কিল না, প্রথম চ্যালেঞ্জই হচ্ছে পরিবার। এবং ইভেন ওইটা দূরে যাব না আমি, আপনি একটা স্কিল শিখতে গেলেও 3,000 টাকা আপনি বাবাকে বললেন যে বাবা আমি হচ্ছে ওয়েব ডিজাইন শিখবো, বা আমি ভিডিও এডিটিং শিখবো, আপনার বাবা আপনি বলবে যে পড়ালেখা করো, তোমার এখন স্কিল শেখা লাগবে না, তোমার এখন সময় আসে নাই, সো এত দূরেও যেতে হবে না। সো আমার মতে হচ্ছে এইটা আমার পার্সোনাল বিলিভ যে আসলে এই চ্যালেঞ্জটা, এটা হচ্ছে কাইন্ড অফ আমাদের অন্টারপ্রেনারদের জন্য, ইয়াং অন্টারপ্রেনারদের জন্য একটা বস লেভেল। এই লেভেলটা ডিফিট করার পরেই হয়তো সামনের পথটা একটু ইজি হবে। আর যাদের ক্ষেত্রে ফ্যামিলি সাপোর্টিভ, গড ব্লেস, যে তারা আসলে অনেক অনেক লাকি, অনেক লাকি। ভাই আপনার কথা প্রথম দিকে শুনে আমার কাছে মনে হচ্ছিল আপনি বেশ এনজয় করতেছেন আপনার অন্টারপ্রেনারশিপ লাইফটা, বাট এখন এসে একটু মনে হচ্ছে না, মানে
এতটাও আসলে মানে সুখের না আর কি এন্টারপ্রেনারশিপ লাইফ। সো একটু তিতা তিতা ফ্লেভার আপনি পাচ্ছেন, এটা আমি ফিল করতেছি আপনার কথাবার্তা শুনে। সো একটু আমাদের সাথে শেয়ার করতে পারেন যে তিতা কোনো ফ্লেভার আছে কিনা লাইফে, আর যদি তিতা কোনো ফ্লেভার থাকে লাইফে তাহলে এই তিতাকে মিষ্টিতে কনভার্ট করার ওয়েগুলো আসলে কি? আচ্ছা, তিতা থেকে মিষ্টি কিভাবে করতে সেটা আমি জানি না, এবং আমি এখন পর্যন্ত বলতে পারবো না যে তিতা থেকে আমি মিষ্টি করতে পারছি। বাট এই তিতার প্রসঙ্গটা আসলে আপনি তুলে আনছেন, এটা খুব বড় একটা কোয়েশ্চেন আপনি করছেন। টু বি অনেস্ট, আমাদের ক্ষেত্রে আমাদের লাইফে সব কিছুই, সোশ্যাল মিডিয়া ধরেন, আমাদের এই ভিডিওটা ধরেন, সব জায়গাতে আমরা হচ্ছে যে জিনিসটা দেখতেছি, যে জিনিসটা খাচ্ছি, সব কিছু হচ্ছে জাস্ট পলিশড একটা জিনিস যেটা আমাকে প্রেজেন্ট করা হচ্ছে। যেমন বলতে পারি যে আমাদের এই আজকে পডকাস্টটা, তারা একটা পারফেক্ট ফ্রেমিং দেখতেছে, বিহাইন্ড দ্য সিনে কি আসলে রুমটা এত গুছালো, একদম মেসি, এখানে অনেক লাইট আছে, অনেক কিছু আছে, আমার পিছনে অনেক লাইট আছে, অনেক তার আছে, এবং প্রত্যেকটা জিনিস এরকম। আপনি এক্সাম্পল দিতে পারেন যে রেস্টুরেন্টে আমরা খাবার খাচ্ছি, বাট কিচেনটা কি এত গুছালো হয়? হয় না। এবং আমরা পার্সোনালি হচ্ছে, যেটা শুরুতে আমি বললাম, যে আমরা আমাদের অন্টারপ্রেনারশিপের জিনিসটাকে খুব বেশি কি করে ফেলছি, গ্লোরিফাইড করে ফেলছি। এটা খুবই ফ্যান্সি জিনিস, খুবই সুন্দর জিনিস, অনেক ভালো জিনিস। এবং এই যে ড্রপ আউট হওয়ার যে বিষয়টা, আমরা কি বললাম যে ড্রপ আউট যে জিনিসটা, এটা আমরা বলতেছি যে ড্রপ আউট খুব মজার জিনিস, ড্রপ আউট হয়ে যাব, বিল গেটস ড্রপ আউট হয়ে গেছে। কিন্তু এইটা হওয়ার পরে একটা উদ্যোগ নেওয়া, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে, বিরুদ্ধে গিয়ে একটা জিনিসকে দাঁড় করানো, দিস ইজ নট এ মিষ্টির মতো মজা জিনিস, এটা খুব তেতো জিনিস। এবং এই তেতো জিনিসটা যদি আমি আরেকটু বলি, দেখেন আজকে আমাকে এই পডকাস্টে আনা হয়েছে এবং আমাকে আমার সাকসেসের কাহিনী শোনা হচ্ছে। আমি জানি না আমি সাকসেসফুল কি না, বা আমি আসলে নিজেকে ওই স্টেজে আমি কখনো আমি দাঁড় করাবো কিনা, আপনার কাছে মনে হচ্ছে দেখে আপনি আমাকে নিয়ে আসছেন। কিন্তু সত্যি কথা বলতে আসলে আমার মতো আরও 100 জনও কিন্তু উদ্যোগ নিছিল বা নিচ্ছে। 99 জন 90 জন কিন্তু ফেইলিয়ার। আমরা কি ওদের গল্পটা শুনি? কোনো পডকাস্টে কি এরকম হয় যে আসলে পডকাস্ট হচ্ছে যে এই ব্যক্তি উদ্যোগ নিয়ে ফেল হয়েছে, তার একটা পডকাস্ট, যে বিজনেস করে ফেল করলো, পডকাস্ট, এটা কি হয়? আমরা শুধু হচ্ছে সফলতার গল্পটা শুনি, আমরা শুধু টাকার অ্যামাউন্টটা দেখি যে এই বয়সে এটা করে এত টাকা, এইটা করে এত মিলিয়নিয়ার হয়ে গেছে। বাট বিহাইন্ড দ্য সিন পুরাই আলাদা। ওকে, সব কিছু অগোছালো। এবং আমি যদি বলি যে একটা অন্টারপ্রেনারশিপ বা অন্টারপ্রেনারশিপ বাদে উদ্যোক্তা, যে উদ্যোক্তা হয়, যে উদ্যোগ নেয়, তার পেছনে প্রথমত হচ্ছে তার আন্ডারে যে কাজ করতেছে, ওর ফুল ফ্যামিলি রেসপন্সিবিলিটি ওর কাছে, নিজের ফ্যামিলি রেসপন্সিবিলিটি ওর কাছে, ওর নিজের হেলথের রেসপন্সিবিলিটি ওর কাছে। ওকে, এবং তার লাইফে সামনে কি হবে, সে কোথায় যাবে। আপনি ধরুন হচ্ছে আপনি আজকে যে স্টেপটা নেবেন না, ওই যে বাটারফ্লাই ইফেক্ট বলে না, যে ছোট্ট একটা স্টেপ অনেক বড় কিছু করে ফেলে। একটা উদ্যোক্তার একটা ডিসিশন, সে যেটা করবে, সেটা করতে চাবে, সে এই উদ্যোগটা নেবে, এই উদ্যোগটা নেওয়ার পরে তার লাইফের টোটাল রোডটা চেঞ্জ হয়ে যায়। আমি যদি এটা করি এটা হবে, এটা করি এটা হবে। সো এত কিছুর ভিতরে, এত আনসার্টেনটির ভিতরে যখন একটা পার্সন একটা জিনিসকে দাঁড় করাইতে চাবে, অবশ্যই এটা খুব তেতো জিনিস। এবং পাশাপাশি যখন এটা দাঁড় করানোর ফ্রেজেস যখন থাকবে, তার কাস্টমার তাকে একটা বাজে রিভিউ দিতে পারে, মানুষ কথা বলতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে এটা কি হয় যে আপনি ভালো কিছু নিয়ে আসতেছেন, আপনাকে কমেন্টে মানুষ খারাপ কথা বলতে পারে, স্বাভাবিক। এটা আপনি আপনি আমি আমরা সবাই ফেস করতেছি। কাস্টমার উইদাউট এনি রিজন একটা কমপ্লেন দিতে পারে। আপনার একটা পার্সনকে আপনি ট্রেন করছেন, তাকে ট্রাস্ট করে নিয়ে আসছেন, তাকে 6 মাস লাগে আপনি রেডি করছেন, সে হঠাৎ করে চলে যেতে পারে। একটা পার্সনকে আপনি বিশ্বাস করছেন, সে হঠাৎ করে বলবো যে আমি একটা বেটার অপরচুনিটি পাইছি, তুমি আমাকে 40,000 টাকা দাও, এখানে আমাকে 60,000 টাকা দিবে, আমি চলে যাব। এই যে জিনিসটা হয়, এই ফেজটাকে পার করাটা, এটা খুবই তেতো জিনিস। এখন হ্যাঁ, আপনি বলতে পারেন যে আসলে এটাকে মিষ্টি কীভাবে করবো। আমি ওই যে আবার যদি আগের প্রসঙ্গে আসি, এটা মিষ্টি হবে না যতক্ষণ না পর্যন্ত এই স্ট্রাগলটাকে আপনি এনজয় করবেন। ধরেন অ্যাজ অ্যান এক্সাম্পল, আমি চাচ্ছি যে আমি কথার কথা, আমার একটা খুব আজব শখ আছে। আমার আজব শখটা হচ্ছে আমি একটা বিরিয়ানির দোকান দিব। হ্যাঁ, আমার ওই যে আপনি একটু আগে বলতে নিছিলেন, যেটা অনেকেই হয়তো জানে না, আমি একটু ছোট্ট করে অ্যাড করে দিই, যে আমার আগ্রহের বিষয়টা এতটাই আনকমন, আমি একটা জিনিস এত
বেশি সময় দিতে পারি না। আমার বিষয় হচ্ছে যে আমি একটা জিনিসে বেশি সময় দিতে পারি না। আমি হচ্ছে একটা জিনিস শিখছি, দেন আমার ভিতরে আরেকটা জিনিস কাজ করে যে এটা শিখলে কেমন হয়, ওইটা শিখলে কেমন হয়, আমি হচ্ছে এটার পেছনে ছোটাছুটি করতে থাকি। এবং আমার আগ্রহের জায়গা থেকে আমি হচ্ছে কয়েক মাস আগে আমি হচ্ছে শেফের কোর্স করছি। আমার অফিসের সবাই বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আপনি টেক ব্যাকগ্রাউন্ডের লোক, আপনি শেফের কোর্স কেন করতেছেন, মানে কিসের সাথে কি? ওকে, আমি আইসিআইতে শেফের কোর্স করলাম 3 মাসের। আমার সাথে যারা শিখছে তারা জানেই না যে আমি একটা স্টার্ট আপের ওনার। তারা আমাকে তাদের মতো করে বরণ করে নিয়েছে এবং তারা বুঝেও নাই। যখন সে আমার ভিডিও দেখছে তারা অবাক যে ভাই আপনি এখানে কি করতেছেন। ইভেন ওইখানে যে রিসেপশনিস্ট ছিল সে আমাকে চিনে ফেলছে যে আপনাকে তো আমি ইউটিউবে দেখছি। তো আমার একটা আজব শখ হচ্ছে আমি বিরিয়ানির দোকান দিব। এবং এটা কেন দিব? কারণ হচ্ছে আমার কেন জানি মনে হয় যে যখন আমি একটা বিরিয়ানির ধরুন হচ্ছে প্রচুর বড় একটা বিরিয়ানির যখন আমি হচ্ছে সুন্দর করে একটা বিরিয়ানি রান্না করব, রান্না করে মানুষকে খাওয়াবো, সে খেয়ে মজা পাবে, এটা হইতে পারে যে আমার জন্য একটা বড় প্রাপ্তি। আমার খুব শখ হচ্ছে আমি হচ্ছে বিদেশি বিভিন্ন বিরিয়ানি রেসিপি আনি বাংলাদেশে আমি নিয়ে আসবো, তুর্কি থেকে এখান থেকে ওইখান থেকে নিয়ে এসে হচ্ছে আমি একটা বিরিয়ানির দোকান দিব। এবং এটা আমার এখনও খুব শখ যে আমি একটা আনকমন জিনিস বাংলাদেশে ট্রাই করব। এখন এটাও তো একটা উদ্যোগ। এখানে উদ্যোগটা নিতে গেলে আমার কিন্তু কি হইতে পারে, ওই স্ট্রাগলগুলো করতে হইতে পারে। কিন্তু যদি হচ্ছে এটা আমার ভালোবাসার জায়গা হয়, যদি মিক্সিমিটা আমার ভালোবাসার জায়গা হয়, যদি আপনার লার্নিং নেট, আপনার প্ল্যাটফর্মটা আপনার ভালোবাসার জায়গা হয়, তখন এই স্ট্রাগলটা ভালো লাগবে না, মজা লাগবে না। দিন শেষে সব কিছুর ঊর্ধ্বে আপনি বলবেন যে যাই হোক, যত কিছুই হোক, এটাই তো করতে চাইছি। প্যারা খাইলেও দেখবেন যে তখন ভালো লাগবে। তো আমি বলবো যে এটা মিষ্টি করার সুযোগ নাই যতক্ষণ না পর্যন্ত এটা শুরুর দিকে আপনার জন্য মিষ্টি ছিল। যদি ধরুন হচ্ছে আপনি এমন একটা উদ্যোগ নেন যেটা হয়তো টাকা আছে, আমাদের কাছে আইডিয়া তো সবার ঘুমের মধ্যে আইডিয়া আসে, ওয়াশরুমে গেলে আইডিয়া আসে, আইডিয়া আছে, অনেক টাকার অপরচুনিটি আছে। এখন আপনি উদ্যোগটা নিলেন, কিন্তু আপনার কাছে কেন জানি হচ্ছে ভাল লাগতেছে না, প্যাশনের জায়গা থেকে এটা নাই, প্যাশন নাই এটার সাথে, দেন তো এটা মজা লাগবে না। প্রত্যেকটা দিন আপনি যখন এটা করতে যাবেন আপনার কাছে এটা বিরক্তি লাগবে। সো আমার মতে হচ্ছে তিতার পার্টটা বেশি, অতটুক পর্যন্ত সার্ভাইভ করা যাবে যতটুক পর্যন্ত হচ্ছে আমি জিনিসটাকে শুরুর দিক থেকেই ভালোবাসার জায়গা থেকে শুরু করব। আদারওয়াইজ শুধু যদি টাকার কথা চিন্তা করি তাহলে এটা আজব কাল হোক, এটা আমি নিজেই দেখবো যে নিজের মেন্টাল হেলথের কারণে বন্ধ করে দিচ্ছি। এর মানে হচ্ছে ভাই আমরা সফলতা পাইতে চাইলে তিতা আমাদেরকে আসলে এক্সপেরিয়েন্স করতে হবে। সো মেহেদী ভাই আপনার কাছে মানে এখন আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে আপনার কাছে সফলতার সংজ্ঞা কি? আচ্ছা, সফলতার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম, বাট আমার কাছে সফলতার সংজ্ঞাটা খুবই সহজ, খুবই খুবই সহজ। এবং আমি নিজেকে লাকি মনে করি যে আমি সফলতার সংজ্ঞাটা জানি, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে। কারণ এক একজনের কাছে দেখ সফলতার সংজ্ঞা এক এক রকম। আমি হচ্ছে একটা ছোট্ট আপনাকে গল্প শোনাই। এই গল্পটা হচ্ছে আপনার ইউটিউবে গেলে পাবেন ভিডিওটা। যে একটা ক্লাসে একটা টিচার আসে, আসার পর হচ্ছে সে ক্লাসে বাচ্চা ছিল সব, বাচ্চাদেরকে বলে যে তোমরা হচ্ছে আজকে একটা শিট দিব, শিটের মধ্যে তুমি বড় হয়ে কি হতে চাও লিখবা। এটাতে কোনো জাজমেন্ট হবে না, যার যা মন চায় লিখবা, ইটস টোটালি আপ টু ইউ। এবং এটাতে আমরা কোনো মার্কিং করবো না, কিছু করবো না, জাস্ট তোমাদেরকে সার্ভে করা হচ্ছে, তোমরা জাস্ট লেখো। সব বাচ্চা একদম 1-2 এর বাচ্চা এরকম। একজন লিখতেছে ডাক্তার হব, লয়ার হব, পাইলট হব, ইঞ্জিনিয়ার হব, টিচার হব। এক একজনের এক একটা শখ। সবাই খাতা জমা দিছে ক্লাস শেষে। একটা ছেলে, সে ওইখানে লেখছে হ্যাপি, হ্যাপি। তো ম্যাডাম তাকে ডাক দিয়ে বলছে যে এই দাঁড়াও, এখানে আসো। বলতেছে আই থিঙ্ক ইউ মিসআন্ডারস্টুড দি এক্সাম। আমার মনে হয় তুমি হচ্ছে এক্সামটাকে ভুল বুঝছো। ছেলেটা তাকে রিপ্লাই দিয়েছে, ম্যাডাম আই থিঙ্ক ইউ মিসআন্ডারস্টুড লাইফ। আমার মনে হয় আপনি জীবনটাকেই ভুল বুঝছেন। আমি এই যে এত পডকাস্ট এতক্ষণ সময় দিলাম, আপনার চ্যানেলে আরও অনেকে পডকাস্ট করতেছে, কেউ হয়তো চায়না থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেসের কথা, কেউ হয়তো আপনার মার্কেটিং নিয়ে কথাবার্তা, অনেকে অনেক কথাবার্তা বলতেছে। কেন বলতেছে? তারা একটা উদ্যোগ নিছে, সাকসেস করছে, টাকা পয়সা হইছে, অথবা হবে, হওয়ার জন্য গাইড দিচ্ছে। ঠিক আছে, ওকে, ফাইন। এবং আমিও গাইড দিচ্ছি অন্টারপ্রেনার কীভাবে হবেন, উদ্যোক্তা কীভাবে হবেন, রাইট? কেন হইতে চাই? কেন আপনি কেন হচ্ছে এই প্ল্যাটফর্মটাকে দাঁড় করাবেন? কেন হচ্ছে আপনার এটা দরকার? আপনি সব কিছু উঠতে জানতো কেন? কারণ
ইন ইয়োর মাইন্ড ইউ ওয়ান্ট টু বি হ্যাপি। এই মনে হয় বাংলাদেশে কয়েকদিন আগে একটা এটা মেবি আসাদুজ্জামান জয় মনে হয় বলছিল যে মানুষ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে হচ্ছে সুখী হইতে চায়। আমরা সব কিছু করতেছি কেন? একজন ডাক্তার ডাক্তার হইতে যাচ্ছে কেন? হ্যাঁ, আপনি বলতে পারেন যে টাকার জন্য। টাকা কেন দরকার? সুখের জন্যই তো। কেউ কি টাকা দুঃখের জন্য চায়? কেউ কি চায় যে আমি হচ্ছে একটা পার্সনকে বিয়ে করব দুঃখ পাওয়ার জন্য? সুখ পাওয়ার জন্যই তো বিয়ে করতেছি, উদ্যোগ নিতেছি। সব কিছুর উদ্যোগ হচ্ছে সুখ। এখন সুখের সংজ্ঞায় যখন আপনি যাবেন না, ওই সংজ্ঞাতে গিয়ে হচ্ছে আপনি এটা ধরা খেয়ে যাবেন। ধরাটা কি? এটা হয়তো আপনি খাবেন না, মানে স্টুডেন্ট যারা ভিডিও দেখতেছে তারা খাবে, যে আপনি যে কাজটা করতেছেন বা আপনি যেটাকে প্রফেশন হিসেবে নিচ্ছেন, ওইটাকে আদৌ আপনাকে সুখ দিচ্ছে কি না। আমি আপনাকে বললাম না যে হ্যাঁ টাকা পয়সা ওকে সবারই লাগবে, টাকা পয়সা ছাড়া থাকা সম্ভব না। আমি টাকা পয়সা কামাবো, নো রিস্ক। অ্যাটলিস্ট যেটার জন্য কামাবো সেটার তো আমার অ্যাটলিস্ট হচ্ছে ভালো লাগতে হবে, ভালোবাসা থাকতে হবে। এখন আমি চট্টগ্রাম ভার্সিটি থেকে একটা মেয়েকে কোশ্চেন করছিলাম যে আমি আপনাকে একটা জব অফার করলাম, পিওর হ্যাসেল, আপনার সাবজেক্টের বাহিরে 1 লাখ টাকা দিব, আর আমি আপনাকে একটা খুব মজার জব দিলাম, আপনার প্যাশন থাকবে, 50,000 টাকা দিব, আপনি কোনটা চুজ করবেন? ভাইয়া 50,000 টাকাটা কেন? জানি না। আমি বলছি আপনি আমাকে খুশি করার জন্য অ্যান্সার দিলেন, বাট আমার ওপিনিয়নে আপনার ওইটা চুজ করা উচিত। 50,000 টাকা আপনাকে বাঁচায় রাখবে। আপনি কিন্তু এই এই জামানাতে 50,000 টাকা হইলে হ্যাঁ চলে ফেরা থাকা যাবে, বাট 1 লাখ টাকা যে আপনি কামাইতে যাবেন, ওই যে হ্যাসেলটা যখন আপনাকে নিতে হবে, ওই হ্যাসেলটা 1 লাখ টাকাটাকে আপনি তখন আর ইউটিলাইজ করতে পারবেন না। বাট কাজটা ভালোবাসার হইলে হয়তো 50,000 টাকাটাই মজা হবে। দিন শেষে আসলে এই ছোট্ট জীবনে যদি ওই একটা কথা বলে যে কষ্টের জীবনে কষ্ট দূর করতে কষ্ট করতেছি, যদি এটাই করতে হয় তাহলে লাইফটা মিনিংলেস আমার মতে। তা আমার মতে সোজা সাপটা, হ্যাপিনেস ইজ ইকুয়াল টু সাকসেস। আমি যদি নিজের হ্যাপিনেসটা খুঁজে পেতে পারি কোনো একটা কাজের মাধ্যমে, দেন আমার মতো হচ্ছে আমি সাকসেসফুল। সেটা আমাকে যদি কেউ কম্প্যারিজন করে যে আমি তোমার থেকে বেশি আর্ন করতেছি, বেশি অপরচুনিটি পাচ্ছি, আমার কোনো প্রবলেম নাই। আমি আমার এন্ড থেকে হ্যাপি থাকলে আমি হ্যাপি। এটাই আমার সফলতার সংজ্ঞা। এর মানে ভাই আমরা সফল হইতে গেলে ব্যর্থ হওয়ারও একটা চান্স আমাদের তৈরি হয়। সো মানে তবে আমার কাছে ব্যর্থতা আসলে আমি সবসময় ব্যর্থতা হিসেবে দেখি না। আমি ব্যর্থতাকে এভাবে দেখি যে আমি ব্যর্থ হইছি মানে আমি একটা ইনিশিয়েটিভ নিছি। আর একটা ইনিশিয়েটিভ নিছি বলেই তো ব্যর্থ হইছি। সো এই যে একটা ইনিশিয়েটিভ নিছি এটা মানেও কিন্তু আমি অন্যদের থেকে অনেক বেশি আগায় গেছি। এটা একটা জিনিস। আর একটা হচ্ছে আমি ব্যর্থ হইছি মানে আমি ব্যর্থ হইনি অ্যাকচুয়ালি আমি কিছু না কিছু শিখছি। সো এটাই আমার কাছে ব্যর্থতা আর কি। সো ভাই ব্যর্থতাকে আপনি আসলে কিভাবে দেখেন? এখন আপনি যেটা বলছেন এক্ষেত্রে আমি একটা সিমিলার কথাই বলবো। আপনি একটা উদ্যোগ নিছেন, ব্যর্থ হইছেন। একটা সুন্দর কথা হচ্ছে একটা একজন ব্যক্তি হয়তো বলছিল, সেটা হচ্ছে সবচেয়ে বড় রিস্ক হচ্ছে রিস্ক না নেওয়া। এখন আমি রিস্কটা নিছি দেখে হচ্ছে এটা সফল হয় নাই। আমি যদি রিস্কটা না নিতাম তাহলে তো এটার প্রসঙ্গটা এক্সিস্টই করতো না। এখন যদি এটা সফল হয়ে যেত, হইছে না, আপনার ক্ষেত্রে হয়েছে, আমার ক্ষেত্রে হয়েছে, আমি যদি রিস্কটা না নিতাম, আল্লাহ জানে ভালো, এখন হয়তো আমি আজ এখানে না বসে হয়তো আমি আমার ইউনিভার্সিটিতে থাকতাম বা কোথাও না কোথাও থাকতাম। হ্যাঁ, ওইটাকেও সফলতা হইতে পারতো, বাট আমি জানি না, আল্লাহ আল্লাহ ভালো জানে। বাট সিম্পল টার্মে যে ব্যর্থতার যে বিষয়টা, এটা হচ্ছে তখনই আমি ব্যর্থতা বলবো সেটাকেই, কেউ একটা জিনিস করে ফেলিয়ার হয়েছে, সে ওইটা থেকে কোনো কিছু শিখে নাই, ওইটা হচ্ছে ব্যর্থতা। আমি একটা জিনিস করছি, ওইটা থেকে শিখছি, ওটা ব্যর্থতা না। যেমন আমাদের সাইফুল ভাইয়ের একটা বড় বন্ধু নীলাব্র ভাই হচ্ছে একটা কথা বলছিল যে আমি একটা জিনিস ইনিশিয়েটিভ নিছি, ফেল হইছে তো কি হইছে। কথাটা হচ্ছে কি, ফেল হইছে তো কি হইছে, আমি তো শিখছি, আমি তো লার্ন করলাম, ওইটাকে আমি ইউজ করতে পারতেছি না এজ অ্যান এক্সপিরিয়েন্স। আজকে যদি আমার স্টার্ট আপটা ফেল হয়, সমস্যা আছে কোনো জায়গায়, হয়তো আমি 1-2 মাস বেকার থাকবো, 6 মাস বেকার থাকবো, বাট এই এক্সপিরিয়েন্সটা আমি যেটা শিখছি, একটা স্টার্ট আপ 3 বছর চালানো, আমার আমার পার্সোনাল বিলিফ, আমি জানি না, অনেকে হয়তো বলতে পারে যে তার লার্নিং আরও বেশি। আমার এই 3 বছর একটা বিজনেস রান করাতে যে লার্নিংটা, হয়তো এটা 4 বছর অনার্স করার থেকে বেশি আমি শিখছি। একটা পার্সন যে ড্যাফোডিলে অন্টারপ্রেনারশিপ সাবজেক্টটা পড়তেছে, ও 4 বছর অনার্স করে যেটা শিখছে, আমার 3 বছর বিজনেস এক্সিকিউশনিক এর থেকে আমি বেশি শিখছি না। সো এটা ব্যর্থতা হবে কেন? তখনই হবে যখন এটাকে আমি এমনভাবে পজ করব
এটাকে আমি হচ্ছে আর ইউটিলাইজ করতেছি না, তখন এটা ব্যর্থতা। মেহেদী ভাই, আপনি তো যখন অন্টারপ্রেনারশিপ শুরু করছেন আপনার তো অ্যাটলিস্ট 60,000 টাকা হইলেও ছিল। বাট আমাদের সোসাইটিতে আসলে এমনও মানুষ থাকতে পারে যাদের 60,000 কেন, মানে 60 টাকাও হয়তো নাই। সো যার কোনো টাকা পয়সা নাই সে আসলে ফান্ডিং কিভাবে ম্যানেজ করতে পারে? এটা তো হচ্ছে কাইন্ড অফ হচ্ছে এমন কোয়েশ্চেন করছেন যে কোয়েশ্চেনের অ্যান্সারটা খুঁজতে হইলে আহ, অনেক গভীরে যেতে হবে। দেখেন এখন হচ্ছে সেক্ষেত্রে আমি একটা সিম্পল কথা বলবো, যে আমি আপনাকে একটা কথা বলছিলাম যে আইডিয়ার ভ্যালিডেশন। টাকাটা হচ্ছে যে ঋণগ্রস্ত, তার কাছে তো টাকা নাই, টাকাটা আছে কার কাছে? যে ওর উপর বিশ্বাস করে তাকে টাকাটা ধার দিবে, ওকে ধার দিবে, বা আমি বলতে পারি যে তার ইনভেস্টর, সেটা ফ্যামিলি থেকে হতে পারে, সেটা কোনো ইনভেস্টর থেকে হতে পারে, যে কোনো কারো কাছ থেকে হতে পারে। যারা ফান্ড রেজ করে তারা কেন করে? বিকজ তার যেটা আছে সেটা তার জন্য সাফিসিয়েন্ট না। এখন সে ফান্ডটা কীভাবে রেজ করে? বাংলাদেশে একটা ফান্ড রেজিং হয় সবার ফ্যামিলিতে, এটা আপনি জানেন কি নাম জানি না, সেটা হচ্ছে বিদেশ যাওয়ার জন্য ফান্ড রেজিং। বাংলাদেশে একটা কমন বিষয় হচ্ছে যে সে বিদেশ যাবে, বিদেশ যাওয়ার জন্য ফ্যামিলি সবার থেকে 1,00,000 টাকা, 50,000 টাকা, 2,00,000 টাকা ধার চায়। এটাও কিন্তু ফান্ড রেজিং। বিদেশ যাওয়ার জন্য টাকা লাগবে 10,00,000 টাকা, 12,00,000 টাকা। কেন দেয়? সে জানে সে যদি জাপান যায়, অস্ট্রেলিয়া যায়, কানাডা যায়, হয়তো 1 বছর 2 বছর সে স্ট্রাগল করলে টাকাটা সে উঠাবে, টাকাটা ফেরত দিয়ে দিবে। ওকে, ফ্যামিলিতে এটা হয়। সেম জিনিসটা বিজনেসের ক্ষেত্রে আপনি চিন্তা করেন তো, যে একটা বিজনেস সে করবে, তার আইডিয়াটা যদি ভালো হয় বিদেশ যাওয়ার মতো, যে টাকাটা তো উঠাইতে পারবে। আপনাকে যদি আমি আজকে অফার করে যে আচ্ছা রাসেল গাউসার ভাই, ধরুন আপনি আমাকে চিনেনই না, বাট আমি আপনাকে একটা ভালো পিচ করলাম যে আপনি ওই যে ইয়া মুভি, হেরাফেরি মুভির মতো 25 দিন में पैसा ডাবল, আপনি ইনভেস্ট করবেন না? করবেন। বিকজ আমি আপনাকে তো বিশ্বাস করাইছি যে ভাই এটা করেন, 25 দিন में पैसा ডাবল। তো তখন আপনি আমার উপর বিশ্বাস করে কিন্তু টাকাটা ঢালবেন। তো যার হচ্ছে টাকাটা নাই, ওর তো অ্যাটলিস্ট হচ্ছে আইডিয়া আছে। এখন কেউ যদি কমেন্টে এসে বলে যে আমার আইডিয়াও নাই, তাহলে ওকে নিয়ে আমি কই যাব? ঠিক আছে? তো ভাই ওরা কারা, কোথা থেকে এলো? তো বিষয়টা এরকম হয়ে যাবে। এখন আমি বলতেছি তার কেসে যার অলরেডি একটা আইডিয়া আছে। তোমার আইডিয়া আছে, তোমার কাছে টাকা নাই, তুমি ঋণগ্রস্ত, ওকে, আইডিয়াটা কারোর কাছে পিচ করো। এখন আমাদের ক্ষেত্রে কি হয় যে আমরা যারা ইয়াং, তাদের ক্ষেত্রে বড় বড় ইনভেস্টরের অ্যাক্সেসিবিলিটি থাকে না, বা তাদেরকে ইনভেস্টররা চিনবে না। আমাদের লিঙ্কডইন এতটা স্ট্রং না, আমরা আমাদের লাইফের ক্ষেত্রে আমরা এত বেশি নেটওয়ার্কিংও করি না। ধরুন আমার বয়সে যারা আছে 20, 21, 22, তো সেক্ষেত্রে আমরা স্টার্ট করব হচ্ছে আমাদের নিজেদের ফ্যামিলি থেকে। আস্তে আস্তে ফ্যামিলির ফ্রেন্ডস অফ ফ্রেন্ড, কেউ না কেউ তো আছে, কারো না কারো কাছে তো টাকা আছে, কেউ না কেউ তো বিদেশ আছে। আমার যেমন আমার বাবার ক্ষেত্রে আমি ভাবছিলাম যে আমার বাবার ক্ষেত্রে, আমার বাবা টাইলসের ব্যবসা করে, তো হয়তো শাহিন আঙ্কেল আমাকে টাকা দিবে, শাহিন আঙ্কেলের দেশ টাইলস খুব জনপ্রিয়। হয়তো বা শিপন আঙ্কেল আমাকে টাকা দিবে, কারণ শিপন আঙ্কেলের ব্যবসাটা খুব জনপ্রিয়। হয়তো আমার বাবা আমাকে টাকা দিবে না, বাট শাহিন আঙ্কেলকে বললে হয়তো টাকা দিবে, আমি যদি ওনাকে প্রমাণ করতে পারি, এবং ওনাকে অ্যাক্সেস করাটা আমার জন্য ইজি, আমার বাবার বন্ধু। তো আমার ক্ষেত্রে হচ্ছে টাকা নাই, সমস্যা নাই, বাট ভাই আইডিয়া তো একটা জোরালো থাকতে হবে, দেন ইটস ইজি। হয়তো সময় লাগবে, বাট ইটস ইজি। সো ভাই পয়েন্ট হইলো, যদি আমার কাছে টাকা পয়সা না থাকে বাট ভালো একটা আইডিয়া থাকে, তাহলে আমি যেটা করতে পারি, আমি আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে সেই আইডিয়াটা পিচ করতে পারি, যেটা আপনি করছিলেন ধর্মসাগর পারে আপনার ফ্রেন্ডকে। সো আমরাও চাইলে আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে করতে পারি, এবং আইডিয়া ভালো হইলে সেখান থেকে একটা ফান্ডিং পাওয়ার চান্সেস আসলে থাকে। ইভেন অনেকের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এটা অনেকেরই হয়, ছেলেদের ফ্রেন্ড সার্কেলটা খুব জনপ্রিয়। একজন থাকে খুবই গরিব, একজন খুব প্রেমে আসক্ত, একজন ব্রোক, একজন খুব ধনী। তো যে ধনী ওর কাছে তুমি যাও, যা আমার একটা ফ্রেন্ড ছিল হাসিবুল, ও খুব ধনী, খুব ভালো ভালো জায়গা থেকে শপিং করতো। তো আমার যদি টাকা লাগতো, সবার আগে আমি কাকে কল দেবো? হাসিবুলকে। হাসিবুল 10,000 টাকা দাও, ব্যবসা করব। তাকে সবার আগে মিটিংয়ে রাখবো না। আমার মতে হচ্ছে আইডিয়াতে দম থাকলে টাকা মানুষ দিবে, ঠিক আছে? হয়তো সময় লাগবে, কারণ যে ঋণগ্রস্ত ওরা টাকা মানুষ দিতে একটু ভয় পাবে, এটাই। সো ওই যে ভাই আপনারা 60,000 টাকা দিয়ে শুরু করছেন, শুরু করার পর আমি যতটুকু জানি আপনারা এখন কোটি টাকায় চলে আসছেন, বা আপনাদের রেভিনিউ কোটি টাকা ছুঁইছে। সো এই যে কোটি টাকার রেভিনিউ ছুঁইছে, 60,000 টাকাটাই তো আস্তে আস্তে কোটি টাকা পর্যন্ত আসছে। সো এই টেনে টেনে এটাকে কিভাবে আপনারা কোটি টাকা পর্যন্ত আনছেন? আচ্ছা, এইটা এইটা সত্যি কথা বলতে এটা ওয়ান অফ দ্য চ্যালেঞ্জিং পার্ট ছিল। চিন্তা করে দেখেন, আপনি একটা বিষয়, আপনি একটা ব্যবসা করতেছেন, কাজ করতেছেন, আপনার নিজের একটা খরচ আছে, বাট আপনি টাকা তুলতে পারতেছেন না। ব্যাপারটা কতটুক ফ্রাস্ট্রেটিং! আমি
আমার সব কিছুকে সাইডে রেখে একটা জিনিসের সময় দিচ্ছি, বাট আমি মাস শেষে নিজের চলার জন্য কোনো টাকা পাচ্ছি না। স্টিল আই এম রিলাইং অন মাই ফ্যামিলি, বা আমার ফ্যামিলি থেকে 2-4 যেই হাজার টাকা আমাকে খরচ দিচ্ছে, হাত খরচ, সেটাতে আমি রিলাই করতেছি কেন? এটা কারণটাই হচ্ছে এটা যে ফান্ড রেজ আমরা করি নাই, বা আমরা তখন হয়তো ফান্ড রেজিং কি, ইভেন শুরুর দিকে ফান্ড রেজিং কি সেটা আমি জানতাম না। হ্যাঁ, আমি শুরু করার পরে জানছি, এবং তখন আমার মনে হয়েছে ফান্ড রেজ আমি না করার একমাত্র একটাই কারণ ছিল, সেটা হচ্ছে যেহেতু ভিশনটা আমাদের ছিল। আমার একটা ভয় ছিল, যেমন আমি দেখলাম যে আপনি একটু আগে একটা ভিডিও নিজেই একটু এডিট করতেছেন, কারণ আপনি জানেন যে এটা যদি এডিটরকে দেইও, সে আমার মতো করে বুঝবে না। একটা ইনভেস্টর যদি নেই, তখন সে তার একটা প্রভাব এখানে খাটাইতে পারে যে তোমরা এভাবে করো, ওইভাবে করো। হ্যাঁ, তো আমাদের একটা ভয় ছিল, এভাবেই তো নিজেদের আইডিয়াটা নিজেরাই ভ্যালিডেট করতে মনে হচ্ছে যে একবার চিন্তা করে যে অফ করে দেবে, একবার চিন্তা করে যে না, এটা করি। সেই জায়গাতে আরেকটা পার্সনের হেডেকটা কেন নিব আমি? তো সেই জায়গা থেকে আমরা ইনভেস্টমেন্টে কখনো, মানে ইনভেস্টরের পিছনে কখনো যাই নাই, প্ল্যানও আসে নাই। প্ল্যান ছিল এটা যে যে টাকাটা আসতেছে, 60,000 টাকাকে আমরা কিভাবে হচ্ছে এই রেভিনিউতে আনছি। সিম্পল হিসাব, ধরেন আমার আজকে 20,000 টাকা আমি মার্কেটিং কস্ট স্পেন্ড করলাম, এটা 40,000 টাকা হইলো। পুরো টাকা আমি পাইলাম না, পরের মাসে আমি 40,000 টাকা ইনভেস্ট করলাম, 80 হইলো। এই যে আপনার চক্রবৃদ্ধি আগে হচ্ছে এটা বাড়তেছে, বাড়তে বাড়তে আজকে এই জায়গাতে আসছে। ওকে, এটা যদি না করতাম, 20,000 টাকা ইনভেস্ট করে 40,000 টাকা আসছে, 20,000 টাকা খেয়ে ফেলতাম, কি হইতো পরের মাসে? আমার গ্রোথ জিরো। 20,000 টাকা থেকে আবার শুরু করতে হচ্ছে, কোনো যদি লস খাইতাম, 20,000 টাকা শেষ, আমিও শেষ। ওকে, তো আমাদের ক্ষেত্রে সিম্পল ফান্ডা ছিল যে আমরা আগামী আগামী 1-2 বছর কেউ টাকা তুলবো না, টাকাটা জমবে। আমরা লিখে রাখছিলাম যে কে কত টাকা পাবে যখন একটা সার্টেন অ্যামাউন্ট হবে, এটা আমরা লিখতেছিলাম, তুলতেছিলাম না। আমাদের ভিশন ছিল যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ব্যালেন্স হওয়ার আগ পর্যন্ত টাকা তুলবো না, ওই ব্যালেন্সটা হিট করবে, দেন আমরা টাকা তুলবো। ওকে, তো এজন্য হচ্ছে আমি লাকি ছিলাম, কারণ হচ্ছে আমার যেই পার্টনার ছিল মিরাজ, সে কোনো দিন সে আমার মনে হয় বিপদে বড় বলে নাই যে মেহেদি 1,000 টাকা পাঠা, সে বলে নাই। ও আমার সবসময় একটা কথা বলছে যে সে গ্রেটফুল যে ও এই স্টেজটা পাইছে আমার লাইফের, মানে এই প্ল্যাটফর্ম দাঁড়াইছে। আমি বলবো যে ওর একটা, মানে কন্ট্রিবিউশনে, যে কোনোদিন আমাকে টাকা নিয়ে একটা কোয়েশ্চেন করা নাই যে মেহেদি আমার এখন এই টাকাটা লাগবে, দেওয়া যাবে কি না, সে বলে নাই। সে জানে যে বিজনেসে স্ট্রাগল করতেছে, বিজনেসটা উঠাইতে হবে, এবং আমরা টাকাটাকে যেটা পাইছি আমরা উইলিংলি রিইনভেস্ট করে দিছি। এবং এইটা সবচেয়ে বড় রিজন ছিল যে আমরা উইদিন 1 ইয়ার আমরা অফিস নিয়ে নিতে পারছি, এবং দেন হচ্ছে উইদিন 1 or 2 আমরা এমপ্লয়ি হায়ার করা শুরু করতে পারছি। কারণ তখন আমাদের কাছে একটা ব্যাকআপ ছিল যে অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি যে 12 মাসের বেতন দেওয়ার এবিলিটি থাকলে একটা এমপ্লয়িকে হায়ার করো। তো আমরা যখন এই ব্যাকআপটা হয়েছে, তখন আমরা হায়ারিং প্রসেসে গেছি। সো আমার ক্ষেত্রে ওই যে এই যে স্ট্রাগলিং যে পার্টটা ছিল, ওইটা হওয়ার কারণেই হয়তো ওই টাকাটাই, ছোট্ট টাকাটাই আজকে অনেক বড় হয়েছে, না হলে হয়তো হইতো না। সো মেহেদি ভাই, এই যে স্ট্রাগলের কথা বলতেছেন বা স্ট্রাগলের গল্পগুলো শোনাচ্ছেন, তো আপনাদের এই স্ট্রাগলের গল্প শুনতে শুনতে আমার কাছে না একটা জিনিস ট্রিগার করছে, যে এই যে আপনারা স্যালারি নিচ্ছেন না বা প্রফিট করতেছেন, যে প্রফিটটাকে পকেটে না নিয়ে রিইনভেস্ট করতেছেন। সো এই যে ওভারঅল এত সময় দিচ্ছেন, কষ্ট করতেছেন, পরিশ্রম করতেছেন, সো দিন শেষে কি কখনো মনে হয় না যে আমি একটা মিনিংলেস কিছু করতেছি? যে কারণ দিন শেষে তো পরে ক্যাশ আসতেছে না, সো কখনো কি মিনিংলেস মনে হয় না জিনিসগুলা? এখন এটা হচ্ছে কাইন্ড অফ কীরকম, আপনার হচ্ছে আহ, একদম সিম্পলভাবে যদি বুঝাইতে চাই কোনো অডিয়েন্সকে, আপনি যদি অ্যান্সারটা জানেন এটাই মিলে যাবে। সেটা হচ্ছে যে এখন একটা গাছের চারা লাগাইছি, আম গাছের চারা লাগাইছি, আমি জানি যে এইটা বড় হলে আমাকে গাছটা আম দিবে। আমি শুরুতে কি বললাম যে বিজনেসটার আইডিয়াটা ভ্যালিডেটেড তো আমি করে নিছি যে বিজনেসটা চলবে। আপনার ক্ষেত্রে আপনি আপনার স্টোরিটা যতটুকু আমাকে শেয়ার করছিলেন, যে আপনি যখন হচ্ছে দেখছেন যে আপনার বাবা অনলাইনে অর্ডার করা শুরু করছে, দেন ইউ রিয়েলাইজড যে না, এটার একটা ডিমান্ড আছে, আপনার বিশ্বাস চলে আসছে। আমাদের যখন বিশ্বাসটা চলে আসছে যে এটা চলবে, আম গাছটা লাগাইলে 2 বছর পরে হলো আম ধরবে, এতটুকু বিশ্বাস যখন ছিল, তখন আসলে বিশ্বাসের উপর আমরা, বা নিয়তের উপর আমরা আমাদের ভরসাটা করে দিছি। এবং দিন শেষে ওই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাই বলছে যে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে নিয়ত। আমাদের নিয়তটা যখন ছিল যে আমরা এটা হব, আমাদের ওই পজিটিভ বিশ্বাসটা ছিল,
তখন আসলে মোটিভেশন ওইটাই ছিল। এবং টু বি অনেস্ট আসলে একটা কথা বলি যে আপনার কোনো জিনিসের প্রতি স্ট্রাগল মানুষ তখনই করে, সব ক্ষেত্রে, এটা রিলেশনশিপের ক্ষেত্রে হোক, ফ্যামিলির ক্ষেত্রে হোক, কেরিয়ারের ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, যখন সে চোখটা বন্ধ করলে এটার সুন্দর মুহূর্তটা 5 বছর পরে এটা কই যাবে, এই মুহূর্তটা সে চোখ বন্ধ করলে দেখতে পারে। সবার ক্ষেত্রেই আপনি একটা পার্সনকে পছন্দ করেন, আপনি চোখ বন্ধ করলে দেখতেছেন যে 3 ইয়ার্স, আফটার 3 ইয়ার্স আমাদের একটা সুন্দর ফ্যামিলি। আপনি চাকরি করতেছেন, আপনি চোখ বন্ধ করে দেখতে পারতেছেন যে আমার 1 বছর পরে, 3টা বছর পরে আমি হয়তো একটা ভালো পজিশনে চলে গেছি। চোখ বন্ধ করার পর যখন আমি এটা দেখতেছি, দেন অটোমেটিক এটা আমার মোটিভেশন। তো ওইটাই হয়তো আমাদেরকে হেল্প করছে। ভাই আমরা আমাদের পডকাস্টের একদম শেষ জায়গায় চলে আসছি। সো লাস্টে এসে আমার কখনোই থামতে ইচ্ছা করে না, বাট থামতে হবে, এটা হচ্ছে রিয়েলিটি। সো ভাই আপনাকে মানে আমি লাস্টে এসে একটা প্রশ্ন করি, একদম লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে এই যে 5 বছর আগের মেহেদী, মানে যেই মেহেদীর ম্যাচুরিটি কম ছিল, আচ্ছা 5 বছর পর যে মেহেদী তার তো ম্যাচুরিটি অনেক বেশি। সো আপনার 5 বছর আগের সিচুয়েশনে যে ইউথরা এখন আছে, যেই জেনজিরা আছে, তাদের উদ্দেশ্যে আপনি আসলে কি বলতে চান? এটা আমি হচ্ছে সবার উদ্দেশ্যে বলবো, যারা এতক্ষণ ছিল বা যারা হয়তো এই অংশটা দেখবে, আমি একটা কথা বলে যেতে চাই, এটা একটু অন্যরকম হবে। আহ, এটা নেভার গিভ আপ টাইপের মোটিভেশন হবে না। সেটা হচ্ছে, ধরেন যে ভিডিওটা এখন দেখতেছেন, সেটা রাফি হোক, সেটা জাহিদ হোক, সেটা যেই হোক, আপনি নিজেকে এখন একটু কোয়েশ্চেন করেন। আপনার বয়স হয়তো 20, 25, 30, 18, 15, আমি জানি না কত। আপনার লাইফ নিয়ে, এতটুকু বয়স পর্যন্ত নিয়ে কেউ যদি একটা মুভি বানায়, এই মুভিটা আপনি নিজে দেখবেন কিনা? আপনার লাইফে এতদিন আপনি যা করছেন, এত বছর যা করছেন, সেটা নিয়ে যদি একটা মুভি হয়, একটা বই কেউ লেখে, সেটা আপনি দেখবেন কি না? আপনি সিগনিফিকেন্ট আসলে কি করছেন? মোস্ট অফ দ্য ক্ষেত্রেই সবার অ্যান্সারটা নাই হবে, যে আসলে আমার লাইফ নিয়ে মুভি বানালে তো আসলে এটা দেখার মতো মুভি হবে না, অডিয়েন্স তো হাততালি দিবে না, সিগনিফিকেন্ট আমি কোনো কিছু এখনও করি নাই। ইভেন আমার ক্ষেত্রে আমার মনে হয় না যে আমার লাইফ নিয়ে একটা মুভি বানাইলে হয়তো আমি এটাকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করব। আমি খুব বেশি বায়োগ্রাফি দেখতে পছন্দ করি। আমার ফেভারিট অ্যাক্টর হচ্ছে বেনেডিক্ট কাম্বারব্যাচ, প্রচুর বায়োগ্রাফি মুভি বানায়। তো আমি যদি ওই জায়গাটাতে যেতে চাই, আমার লাইফ নিয়ে একটা মুভি হয়, আসলে আমি দেখব কি না? যতক্ষণ আমার মনে হবে যে না, এটা দেখার মতো না, ততক্ষণ আমাকে কি করতে হবে? দেখার মতো এটাকে বানাইতে হবে। সো সবার ক্ষেত্রে এটা আমার বলার থাকবে যে আপনার লাইফের আপনার যে মুভিটা, এটা লেখক আপনি, ডিরেক্টর আপনি, আপনি এটাকে সাজান যেন হয়তো মানুষ দেখবে না, জীবনের শেষ সময়ে এসে এই মুভিটা দেখলে আপনি বলতে পারেন যে ইট ওয়াজ ওয়ার্থ ওয়াচিং। থ্যাংক ইউ। মেহেদী ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের পডকাস্টে আসার জন্য, আপনার গ্রোথের গল্পগুলো শোনানোর জন্য। সো দ্য গ্রোথ পডকাস্টের পক্ষ থেকে, আমার অডিয়েন্সের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ইনশাল্লাহ আহ, আমি আবারও হয়তো বসা হবে কোনো এক সময়। বাট থ্যাংক ইউ সো মাচ, টু বি অনেস্ট, আপনাকে, আপনার পডকাস্টকে, যে আমার গল্পটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে চেষ্টা বজায় রাখবো যেন আমি দেশকে আরও ভালো কিছু দিতে পারি। সো আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।